লক্ষণের শক্তিশাল নাটকে রাম সুগ্রীবকে প্রশ্ন করেছিলেন, যত তেজ বুঝি তোমার মুখেই। তবে রামনবমীর আগে যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে, তাতে ভয় হয় মুখের তেজ না আবার রাস্তায় নেমে আসে। এই অশান্তির আশঙ্কা থেকেই আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। ৪৩ জায়গায় রামনবমীর মিছিলে হামলা হতে পারে, আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি ২০টা হিন্দুত্ববাদী সংগঠনের যৌথ মঞ্চে। আগাম জানলো কি করে, কটাক্ষ তৃণমূলের। ২ বছর আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শান্তিপূর্ণ রামনবমী করাতে পারবে প্রশাসন? সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এটাই। দ্বিতীয় প্রশ্ন, কেউ ইট মারলে আমরা কি গোলাপ ফুল ছুঁড়ব? হুঙ্কার রামনবমী উদযাপন সমিতি। পাল্টা মারের দাওয়াই বিশ্ব হিন্দু পরিষদে। কিছু হলে দায়ী থাকবে উড়াই। পাল্টা আক্রমণে তৃণমূল। যত ভোট এগোচ্ছে ততই কি তীব্র হচ্ছে এই ধর্মীয় মেরুকরণ? তৃতীয় প্রশ্ন, মাত্র ১ বছরে বাংলায় ৫৮৩টা শাখা বেড়েছে আরএসএস এর। বাংলায় আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৬। ত্রিপুরা, অসমের মতো এ রাজ্যেও আরএসএস এর কাঁধে ভর করে ভোটে আদৌ এগোতে পারবে বিজেপি? চতুর্থ প্রশ্ন, খড়গপুরে তৃণমূলের মহিলা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক তুঙ্গে। দিলীপের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী প্রত্যাশিতভাবেই। আবার দলের উল্টো পথে হেঁটে বিজেপি নেতার প্রশংসা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। নেপথ্যে কোন অঙ্ক? পঞ্চম প্রশ্ন, আসল কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভুয়ো আয়কর অভিযান। গ্রেফতার একজন ইন্সপেক্টর সহ ৫ সিআইএসএফ জওয়ান। ধৃতদের মধ্যে রয়েছেন একসময় আরজি করে মোতায়েন থাকা জওয়ানও। কেন্দ্রীয় বাহিনী এইভাবে ডাকাতি করলে মানুষ ভরসা রাখবে কার উপর? তবে আজ শুরুতেই আপনাদের দেখাবো রামনবমীর দিনে রাজ্যের ৪৩টা জায়গায় হামলার আশঙ্কা করছে ২০টা হিন্দুত্ববাদী সংগঠনের যৌথ মঞ্চ। দেখুন, প্রায় ৪৩ জায়গায় এমন জায়গা চিহ্নিত করে দিয়ে এসছি, আমরা লিস্ট দিয়ে এসছি ওনার কাছে, যেখানে পাথর ছুটতে পারে, পাথর চলতে পারে। ৬ এপ্রিল রামনবমী। রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গে ১ কোটির বেশিও মানুষকে রাস্তায় নামানোর লক্ষ্য নিল শ্রীরামনবমী উদযাপন সমিতি। আর রামনবমীর দিনই প্রায় ৪৩টি জায়গায় হামলার আশঙ্কা করছে তারা। বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল সহ ২০টিরও বেশি হিন্দু সংগঠন একসঙ্গে মিলে শ্রীরামনবমী উদযাপন সমিতির ব্যানারে এবছর ধুমধাম করে রামনবমী করার পরিকল্পনা করেছে। মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি হেডকোয়ার্টার্সের সঙ্গে বৈঠক করেন শ্রীরামনবমী উদযাপন সমিতির পদাধিকারীরা। সেই বৈঠকেই পুলিশ প্রশাসনের কাছে হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এডিজি হেডকোয়ার্টার এখানটায় আমরা গিয়েছিলাম, জানিয়ে এসছি যে এবছর যে পশ্চিমবঙ্গে যে রামনবমী হচ্ছে, প্রায় ৪৩ জায়গায় এমন জায়গা চিহ্নিত করে দিয়ে এসছি, আমরা লিস্ট দিয়ে এসছি ওনার কাছে, যেখানে পাথর ছুটতে পারে, পাথর চলতে পারে। আমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটা আমরা পালন করব, সেটা ওনারা পারমিশন দিলেন কি দিলেন না, আমরা পারমিশনের জন্য আবেদনও করিনি। ৪৩টা জায়গায় মারামারি হবে, রামনবমীতে গন্ডগোল হবে, তাহলে তারা রেখি করেছেন। ৪৩টা জায়গা কি করে বললেন? কারণ হোম আপনার হাতে, ইন্টেলিজেন্স আপনার হাতে, সব কিছু র থেকে আপনার হাতে। তাহলে কি আপনার ইন্টেলিজেন্স বলছে আপনাকে? যদি বলে, তার ব্যবস্থা নিতে না পারলে কিন্তু দায়িত্ব আপনার। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে রামনবমী উদযাপনে তেড়ে ফুঁড়ে নামছে শ্রীরামনবমী উদযাপন সমিতি। তাদের বক্তব্য, ৬ এপ্রিল ১ লক্ষেরও বেশি পুজোর আয়োজন করা হয়েছে। গত বছর রামনবমীর দিন রাজ্যে ২৫০০-এর বেশি মিছিল বেরিয়েছিল। এবার সেই মিছিলের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যাবে বলে সংগঠকদের দাবি। বাংলা জুড়ে ১,২০,০০,০০০ মানুষকে রামনবমীর দিন রাস্তায় নামানোর টার্গেট নেওয়া হয়েছে। রামনবমী থেকে হনুমান জয়ন্তী এই পুরো সময় সমস্ত গ্রামে গ্রামে যেখানে হিন্দুরা আছে সেখানে শ্রীরাম মহোৎসবের কথা আমরা বলেছি। ১,০০০ শ্রীরাম মহোৎসব হবে গ্রাম গ্রামে, বাড়ি বাড়িতে, যাতে বাংলাদেশের হিন্দুরা সাহস পায়। এই পশ্চিম বাংলার হিন্দুরা সংগঠিত হয়েছে, তাদেরও একটা কিছু সুরাহা হবে, এই আশা নিয়ে তারাও বসে আছে। রাম নবমী অথবা হনুমান জয়ন্তী এসব বাংলার সমাজ সংস্কৃতির অংশ নয়, যে বাংলার উৎসব নয়। এগুলোকে বাইরের থেকে এনে জোর করে চাপাবার মধ্য দিয়ে বাংলার নিজস্ব সংস্কৃতির ধারাকে বানচাল যারা করতে চায়, তারা ৫০ লাখ, ১ কোটি, ২ কোটি, ৫ কোটি দাপট দেখাচ্ছে। এসব দাপট দেখানোর মনোভাব। সম্প্রতি রামনবমীর দিন ১ কোটিরও বেশি মানুষকে রাস্তায় নামানোর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে।
গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। ত্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র রূপে চৈত্র শুক্ল নবমীর তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র দুষ্টের বিনাশ এবং শিষ্টের পরিত্রাণের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন। তাই চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দু ধর্মের পরম পবিত্র রামনবমী তিথি নামে পালিত হয়। কিন্তু রাজনীতিবিদদের সৌজন্যে ভগবান রাম এখন যেন তাঁদের রাজনৈতিক বৈতরণী পার করাতে অবতীর্ণ হয়েছেন। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি প্রশ্ন থেকে শুরু করব। আমি বলছি 20টা হিন্দুত্ববাদী সংগঠনের যে যৌথ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চের তরফে সঞ্জয় শাস্ত্রী আমাদের কাছে আছেন। আমি বলছি যে হুবহু সেন্ট্রাল আইবি বা স্টেট আইবি যেভাবে গোয়েন্দা রিপোর্ট দেয় সেই স্টাইলে আপনারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে 43টা জায়গায় হামলা হতে পারে, অর্থাৎ আপনাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনারা তো আইবি বা এসবি নন, তো স্পেসিফিক ইনপুট কোথা থেকে পেলেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কি না এবং পুলিশ প্রশাসনের কি প্রতিক্রিয়া? দ্বিতীয়, তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা এইসব বলে আসলে দাঙ্গা বাঁধাতে চাইছেন। আপনার সময় শুরু এখন। পড়িয়া রাঘবম রামচন্দ্রম চ নরবীরম নরোত্তমম রাজীবলোচন রামং ত্বং বন্দে রঘুনন্দনম। নমস্কার সবাইকে। বাংলায় আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, একদিন বাংলায় রামনবমীর সার্বিক শোভাযাত্রা শুরু হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের হাত ধরে, কথা সত্য। কিন্তু আজকে রামনবমী পার্টিকুলার কোনো একটা সংগঠনের উৎসব নয়, রামনবমী এখন সার্বিক জনমানসের উৎসবে পরিণত হয়েছে। রামনবমীর শোভাযাত্রা ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কোনো একটা ধর্মীয় উপাসনালয় থেকে পাথর ছোড়া, বোম চার্জ, রাম ভক্তদেরকে উস্কানিমূলক প্ররোচনা দেওয়া, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা। সেই জায়গা থেকে অগ্রিম আমাদের প্রতিনিধি দল এডিজি সাহেবের কাছে ভবানী ভবনে গিয়েছিলেন এবং আমরা অগ্রিম তাদেরকে জানিয়েছি যে তারা যেন আশানুরূপ ব্যবস্থা নেন, কারণ এই ভারতবর্ষের মাটি এমন একটা মাটি। ঠিক, কিন্তু সঞ্জয়বাবু প্রিসিডেন্স আপনি যেটা বলছেন, এর আগে এই রকম ঘটনা ঘটেছে, 2 বছর আগে এই রাজ্যের মাটিতেই কয়েকটা অশান্তির ঘটনা ঘটেছে। কিন্তু আমার প্রশ্ন খুব স্পেসিফিক, কারণ আপনারা যে ইনপুটটা দিয়েছেন, যা দিয়ে যে প্রেস কনফারেন্স করেছেন, সেটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে 43টা জায়গায়। আমি বলছি ইনপুটটা আপনারা কোথা থেকে পেলেন, কিভাবে জানতে পারলেন যে 43টা জায়গায় হামলা হতে পারে? রাজ্যের শাসক দল যখন বারবার চিহ্নিত করে দেন যে একটা সমুদায়ের পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল জোহা। আমরা এর আগে বাংলায় ঈদুল জোহা দেখেছি, রামনবমীও দেখেছি, কিন্তু এইরকম চিহ্নিতকরণ কিন্তু ছিল না। কিন্তু শাসক দল বারবার যখন প্রভোগ করে, তখন অবলীলাক্রমে আমরা আশঙ্কিত হই যে ইতিপূর্বে আমরা দেখেছি যে যে জায়গাগুলো স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে, ঠিক যেমনভাবে ভোটের পার্সেন্টেজে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়, আমাদের চিহ্নিতকরণটা কিন্তু সেইভাবেই। আপনি বলছেন শাসক দলের প্রভোকেশন। আমার এইখানে প্রশ্ন, আপনারা আজকের প্রেস কনফারেন্সে বলছেন কোট আনকোট আমার ভাইয়ের ওপর পাথর পড়লে আমি নিশ্চয়ই ফুল দিয়ে উত্তর দেব না। আমি বলছি ফুলের বদলে যা দিয়ে উত্তর দেবেন ভেবেছেন সেগুলো নিয়ে কি তারে আপনারা মিছিল করবেন? এ কিন্তু মারাত্মক কথা। দেখুন, আমাদের শাস্ত্র শিক্ষা দেয় অহিংসা পরম ধর্ম, এটা ঠিক। তার পরের লাইনটাই হচ্ছে ধর্ম হিংসা তথৈবচ। স্বধর্ম রক্ষা করার জন্যে বা কারুর ওপর যদি আক্রমণ হয়, তার ডিফেন্স নিজের
আত্মরক্ষা করার সম্পূর্ণ অধিকার তার আছে। এইবার রামনবমী আজকে সমাজের উৎসব, আমি আবারও বলছি, হিন্দু সমাজ, তার ওপর যদি আক্রমণ হয় তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত ছিল সরকারের, প্রশাসনের। কিন্তু সরকার যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন না করে, ইতিপূর্বে আমরা দেখেছি সরকারের একটা একপেশে মনোভাব। কেন এটা হবে? এই পরিবেশে তো, এই পরিমণ্ডলে তো আমরা অভ্যস্ত ছিলাম না, এই মেরুকরণে তো আমরা অভ্যস্ত ছিলাম না। এই ভারতবর্ষটা, কিন্তু আপনি এর পরিণতিটা ভেবে দেখেছেন? মানে আমি বলছি, যদি উত্তর এবং প্রত্যুত্তর হিংসা, তার জবাবে হিংসা চলে, রক্ত তো ঝরবে সাধারণ মানুষের। দেখুন, স্বভাবত সনাতনী হিন্দুরা শান্তিপ্রিয়, শান্তিপ্রিয়। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না যে কোনো হিন্দু আগে গিয়ে কাউকে হঠাৎ করে দৈবাত আক্রমণ করেছে, এরকম নজির কিন্তু নেই। যদি কেউ শান্ত রাম ভক্তদের ওপর অকারণ আক্রমণ করে, আমরা বলেছি তার কেউ যদি আমায় আক্রমণ করে তাকে নিশ্চয়ই তার বিনিময়ে আমরা ফুল দেব না। হ্যাঁ, আমার সেটাই প্রশ্ন ছিল যে তার মানে মিছিলে যখন আপনারা হাঁটছেন, ফুলের বদলে যা দিয়ে উত্তর দেয়া যায় সেটা কি আপনাদের সঙ্গেই থাকবে? সঙ্গে না থাকলেও ঘাতের উত্তর প্রতিঘাত হয়, এটাও কি এক ধরনের প্রভোকেশন নয়? না, প্রভোকেশন কখনোই নয়। যদি এই স্পর্শকাতর জায়গাগুলো বা তার বেশি, একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে, কিন্তু স্পর্শকাতর জায়গার চেয়েও বেশি সংখ্যক জায়গায় যদি রামনবমীর শোভাযাত্রার ওপর অকারণ রাম ভক্তদের ওপর প্রশাসন বা কোনো অন্য সমুদায়ের তরফ থেকে, এরকম হবে না, আশা রাখি হবে না, শান্তিপূর্ণভাবে রামনবমী হোক, এটাই আমাদের প্রার্থনা। বেশ, এই আশা কিন্তু শুধু ওনার নয়, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। আপনি আসনে আসতে পারেন, ধন্যবাদ আপনাকে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে আমরা আশা করি কোনো ঘটনা ঘটবে না, কিন্তু ঘাত শব্দটা ব্যবহার করলেন সঞ্জয় শাস্ত্রী। আমি বলছি ঘাতের উল্টো প্রতিঘাত, এবং ঘাত প্রতিঘাত দুটো মিললে হিংসা বোঝায়। আমি এইখানে আমার পরের বক্তা মোহাম্মদ ইয়াহিয়াকে ডেকে নেব, যিনি চেয়ারম্যান বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। অন্য সমুদায়, কোট আনকোট অন্য সমুদায়ের কথা হলো, আমি বলছি প্রত্যেকের দায়িত্ব আছে, এবং প্রত্যেকের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে দায়িত্ব আছে শান্তি বজায় রাখার। আমি মোহাম্মদ ইয়াহিয়ার বক্তব্য শুনবো এবার। আসসালামু আলাইকুম। সুমন্ত, ধন্যবাদ। আমি একটা কথা খুব স্পষ্ট করেই বলতে চাইছি, দেখুন, ভারতবর্ষটা 2014 সাল থেকে শুরু হয়নি। এই ভারতবর্ষের অস্তিত্ব 1000 বছরের, 5000 বছরের, 10,000 বছরেরও বেশি। 2014 আগে এই রামনবমী নিয়ে এই ধরনের উস্কানিমূলক প্রবঞ্চনা, উস্কানিমূলক ভাবনা চিন্তা এই রাজনীতিবিদদের এর মধ্যে, এই ধর্মীয় বিষয়গুলোর মধ্যে এসে সেগুলোকে উত্তেজিত করে তোলা, এর আগে এটা ছিল না। আপনি খেয়াল করে দেখবেন, যখনই নির্বাচন আসে এবং যখনই বিজেপির কোনো প্রয়োজন পড়ে, ঠিক সে সময় সন্ত্রাসবাদীরা বর্ডার পার করে এসে ওদেরকে বলে যায় যে আমরা আসছি। ঠিক যখনই বিজেপির প্রয়োজন পড়ে, ঠিক তখনই দেখবেন কোথাও না কোথাও সন্ত্রাসী হামলা হয়। বিজেপির লোকেরাই বোরখা পরে গিয়ে কোনো মিটিংয়ে মিছিলে ঝামেলা করে। পশ্চিমবঙ্গে আপনার আর্কাইভে আছে, বিজেপির লোকেরা গিয়ে মন্দির ভাঙছে, মন্দিরের মূর্তি ভাঙছে, প্রচুর উদাহরণ, একটার পর একটা। এত ঘটনা তারা ঘটায় যে আপনি ধর্ম আর রাজনীতির কথা বললেন, যখন কোনো মসজিদের শাহী ইমাম কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে বলে, সেটাই তো ধর্ম আর রাজনীতির কাছাকাছি চলে আসা। এই জায়গাটা তৈরি হওয়ার পেছনে বিজেপির উস্কানিমূলক ভাবনা চিন্তা একটা বড় কাজ করে। আমার কথা হচ্ছে, বিজেপি একটা রাজনৈতিক দল, তার কাজ হচ্ছে রাজনৈতিক, সামাজিক, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা। সেগুলো না নিয়ে তারা প্রতিদিন দিনরাত শুধু ধর্ম 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 করে চলেছে। ভারতবর্ষ ধর্মীয় বাদ দিয়ে
অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে কি করে আমরা উন্নত হতে পারি সেইগুলো নিয়ে বিজেপি একবারও বলে না। বিজেপি একবারও বলে না যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে কতগুলো হাসপাতাল বানাবে, কতগুলো স্কুল বানাবে, কতগুলো রিসার্চ সেন্টার বানাবে, একবারও বলে না। শুধু কোথায় ধর্মীয় মিছিল হচ্ছে, কোথায় হচ্ছে না, কোথায় হাইকোর্ট যেতে হচ্ছে, শুধু এই সবগুলো করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই প্রভোকেশন যদি না করতো তাহলে তো ভারতবর্ষে এতদিন কোনো অশান্তি ছিল না সুমনদা, আজকেই বা হবে কেন? আমি শেষ করে হ্যাঁ, নিচ্ছি। কিন্তু পরিসংখ্যান এই কথা বলছে না যে ভারতবর্ষে এতদিন, আপনি যদি মিন করেন 2014 ভারতবর্ষে সাম্প্রদায়িক অশান্তি হয়নি? তার আগেও হয়েছে বহুবার হয়েছে, আনফরচুনেটলি কিন্তু হয়েছে। যেখানে বিজেপি সমস্যা এসছে তখনই সাম্প্রদায়িক সমস্যা তৈরি করে দিয়েছে সব সময়, প্রতি মুহূর্তে, প্রতিদিন, নতুন কিছু না। শাস্ত্রীজি বলে ঠিক, গেলেন কিন্তু এক হাতে কি তালিবাজি? আমি বলছি, আপনি খুব ভালো লাগলো আমার একদম স্কুলের কথা বললেন, আপনারা খারিজি মাদ্রাসা নিয়ে তার বিরুদ্ধে কেন বলেন না? আপনি একদম ঠিক পয়েন্ট বলেছিলেন শাস্ত্রীজিকে, ঠিক 43 জায়গা কেন? ওই 43 জায়গা থেকে বিজেপির সঙ্গে ইনপুট আছে যে তুমি ওই জায়গাগুলো ঝামেলা করবে, ওই জায়গাগুলোতে পাথর মারবে, আমরা ঠিকঠাক ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাব। আপনি মারাত্মক কথা বলছেন, আপনি বলছেন প্রি প্ল্যান্ড। 100% প্রি প্ল্যান। 2019 সালের আগেও ঠিক এরকম প্ল্যান এসেছিল বাজারে, এবং কিছু সাংবাদিক সেগুলোকে ফাঁস করে দিয়েছিল, এবং তখন সেখানে দাঙ্গা লাগাতে পারিনি, ঠিক 2019 সালে। আপনার মনে থাকবে সেম ঘটনা হচ্ছে আবার 2026-এর আগে, কারণ 2026-এর ইলেকশন আছে। এর সঙ্গে ধর্মীয় কোনো সম্পর্ক নেই বেসিক্যালি, পুরোটাই হচ্ছে একটা রাজনৈতিক মাদ্রামি, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ আপনাকে। মারাত্মক অভিযোগ তুলেছেন যে পুরোটা রাজনৈতিক বাদরামি, এর সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই। আমার প্ল্যান যেভাবে আমি ভেবেছিলাম তার থেকে একটু পরিবর্তন করে বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া, শুনতে পেলে যে ইয়াহিয়া বললেন যে পুরোটা প্রি প্ল্যান্ড এবং একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হবে, সেই পরিকল্পনা বিজেপি করেছে। কেয়ার সময় শুরু এখন। সুমন, সবার আগে বলি, একটা বাংলায় প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আমার আগে যিনি ছিলেন তিনি তো একটি ধর্মীয় সম্প্রদায়ের গুরু, তো তিনি এখানে একটা তার আগে যিনি ছিলেন তার আগে যিনি ছিলেন তিনিও ছিলেন, কিন্তু তাকে চেনা নাকি? না, চেনা না, আমি ওনাকেও চিনি, কিন্তু উনি তো একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বললেন। আমার মনে হয় এখানে অর্ণবের আর প্রয়োজন নেই, রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বললেন। কে বাদরামি করছে আর কে শোধরামি করছে সেটার উত্তর আমরা দেখেছি। আমি কয়েকটা তথ্য দিতে চাই। প্রথম কথা হচ্ছে, উনি বললেন যে এর আগে নাকি 2014-এর আগে ভারতবর্ষেই নাকি কোনো দাঙ্গা হয়নি। আমি ওনাকে খুব বিনীতভাবে মনে করে দিতে চাই, 1969 সাল গুজরাট, সেই গুজরাটে 6 মাস ধরে চলা দাঙ্গা ওনার মনে নেই। ওনার মনে নেই ভাগলপুরের দাঙ্গার কথা 1989 সাল। ওনার মনে নেই যে এই ভারতবর্ষে বিভিন্ন সময় দাঙ্গা হয়েছে, এবং গত একটা আরটিআইতে জানা গেছে যে শুধুমাত্র 2021-এর জানুয়ারি থেকে 2022-এর জুন মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে 65টা রায়ট হয়েছে। এখানে কোন ভারতীয় জনতা পার্টি রয়েছে আমি জানতে চাই। আচ্ছা, এবারে আমি প্রসঙ্গে, কিন্তু তোমার এই তালিকায় 2002-এর গুজরাটটা বলবে না? অবশ্যই আছে, সেটাও কিন্তু 2014-এর আগেই, এবং কাকতালীয়ভাবে 2002-এর যদি গুজরাট বলে, আমি উনি যেন 1969টাও বলে দিলাম। সমস্ত এই রায়টগুলো আছে। 2017-তে উত্তরপ্রদেশে আপনার মনে আছে কি ভয়ঙ্কর রায়ট হয়েছিল? সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না উত্তরপ্রদেশে, সেই সময় অন্য একটি দলের সরকার ছিল। তো আমার এখানে এই জায়গায় মনে হচ্ছে 2014 ভোটের ঠিক আগে মুজাফফরনগর, যেটাকে ল্যাবরেটরি ল্যাব বলা হয়, একদম। আচ্ছা, এইবারে মূল প্রসঙ্গে আসি। এই অনেকগুলো কথা শুনলাম রামনবমী উদযাপন নিয়ে, রামনবমী নিয়ে অনেক মানুষের ব্যথা। কারোর রাম নাম শুনলে গালাগালি মনে হতে পারে, কারোর রামনবমী উদযাপনে জ্বালা ধরতে পারে। কিন্তু আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, সুমনের কাছে তথ্য দেওয়াটা বাতুলতা, তাও বলছি। 1787 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখন থেকে প্রায় 240 বছর আগে, ব্রিটিশ সরকারের সময় তো একদিন সেখানে সাড়ম্বরে রামনবমী উদযাপনের জন্য ছুটি দেওয়া হতো। এটা তথ্যসূত্র হচ্ছে হরিসাধন মুখোপাধ্যায়ের যে বই কলিকাতা একালের ও সেকালের, সেই বইতে এই তো উল্লেখ আছে। আচ্ছা, এইবারে চলে আসি দাঙ্গার প্রসঙ্গে। দাঙ্গা নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, 2014-এ কালিয়াচক, 2016-এ ধুলাগড়, 2017-এ বাদুড়িয়া, 2018-এ আসানসোল, 2023-এ শিবপুর, ডালখোলা এবং শ্রীরামপুর অঞ্চলে, এবং এই কিছুদিন আগে এই দোলের 2025-এ আমরা দেখলাম বীরভূমে, সেখানেও দাঙ্গা হয়েছে। তো এই দাঙ্গাগুলো আসলে অপদার্থ একটা সরকার, অপদার্থ প্রশাসন, এই প্রশাসন সামলাতে যান না। এই প্রশাসন কোনো রকম দাঙ্গা না সামলাতে পারার কারণেই এইগুলো সংগঠিত হচ্ছে, এবং যেটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আগাম আশঙ্কা করা হচ্ছে। দেখুন, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবেই, কারণ এতগুলি দাঙ্গা সংগঠিত হয়েছে এই রাজ্যে, এই প্রথম দাঙ্গা নয়। এবং অদ্ভুতভাবে
এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম কেউ একজন বললেন যে আগাম কি করে জানতে পারলেন, মদন মিত্র সম্ভবত বললেন। আমি খুব সবিনয় মদন বাবুকে মনে করিয়ে দিতে চাই, দেখুন আমরা ওরকম ওই আবহাওয়া দপ্তরের কেউ নই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আবহাওয়া দপ্তরের কোনো বড় প্রতিনিধি বা আছেন অফিসার কেউ, কারণ 2023-এ তিনি ধর্ণা মঞ্চ থেকে বলে দিয়েছিলেন যে রামনবমীতে দাঙ্গা হবে, এবং ঠিক সেটাই হয়েছিল। এই পশ্চিমবঙ্গের বুকে এমন দাঙ্গা হয়েছিল সুমন, যে সেখানে এনআইএ তদন্ত, এনআইএ এর লোক এসেছিল, কারণ পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। আপনি বলুন কোন ধর্মীয় স্থান থেকে পেট্রোল বোমা কি করে ছোড়া হয়? বেশ, দু বছর আগের ঘটনায় আমি আসবো। কেয়ার সময় শেষ। মোহাম্মদ ইয়াহিয়া কিছু বলতে চাইবেন? দেখুন, কেয়াদি যেগুলো বলেছে উনি নিজেই প্রমাণ করে দিলেন যে এগুলোর সঙ্গে সব বিজেপির প্রি প্ল্যান রয়েছে। কারণ উনি কোনো মসজিদ থেকে, আমি বলছি প্রায় পশ্চিমবঙ্গে 40,000-এর বেশি মসজিদ আছে। শেষ করে দিদি, দিদি দাদা আপনি বলবেন, আমি খালি শেষ একটা কথা বলতে চাই। আমরা এখানে ধর্মীয় কথা বলছি, এখানে সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, ইয়াইয়া সাহেব রয়েছেন। আমি খালি একটা কবিতার দুটো লাইন বলতে চাই। মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নয়না নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম। এটা কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। আর সেখানে দাঁড়িয়ে এই অপদার্থ সরকার এবং প্রশাসনের জন্য বারে বারে দাঙ্গা হচ্ছে, এবং এই প্রশাসন এই দাঙ্গা করে তারা জিততে চায়। এরা দুধের গাইকে পুষ্ট করে তারা প্রশাসনের পাশে উস্কাতে চায়। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে যখন আমরা বসে কথা বলছি, পশ্চিমবঙ্গে 80,000-এর বেশি দুর্গাপুজো হয়। কোথাও তো এতটুকু সামান্য কোনো সমস্যা হয় না, সামান্য একটা ঘটনা ঘটে না। সামনে ঈদ আসছে 3 দিন পরে, প্রায় 50 থেকে 70,000 মসজিদে এবার ঈদগাহেতে নামাজ হবে। কোথাও কোনো ইমাম সাহেব তো কোনো প্রবর্টিক একটা বক্তব্য রাখেন না। তাহলে ঠিক পার্টিকুলারলি এক্স্যাক্টলি আমার এটাই প্রশ্ন যে আপনার কি মনে হয় যে এক সেকেন্ড, দুর্গা পুজোর ঘটনা হয় না, রামনবমীতে কেন হবে? এটা সিম্পল। সেটাই তো প্রশ্ন, ঠিক রামনবমীতেই হয় কেন? এবং তার সঙ্গে বিজেপি নিয়ে এত সম্পৃক্ততা কেন? না বিজেপি, না ইমাম সাহেব কেন সেইখানে দিয়ে ইচ্ছাকৃতভাবে কেন কিসের জন্য? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইমাম অ্যাসোসিয়েশন দায়িত্ব নিয়ে বলছি। কোন একটা শিবপুরে মসজিদের উপর থেকে যে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বলছি ভুল স্বীকার করুন। আমি ভুল বলছি না, আমি কথা হচ্ছে আমার কথা শুনুন, আগে এটা উত্তর আমার কথা শুনুন, ঠিকটা ভুল এটা উত্তর কথাটা শুনতে হবে, আগে না কথা শুনবেন তো? উত্তরটা শুনবো। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গে প্রায় 40,000 বেশি মসজিদ আছে, প্রত্যেক শুক্রবার সেখানে নামাজ হয়। আপনি যে কোনো মসজিদের রেকর্ড নিয়ে যান, কোনো ইমাম সাহেব যদি একটা প্রভোকেটিভ কথা বলে, আমি সুমনদার এই স্টুডিওতে কাম ধরে ক্ষমা চেয়ে নেবো, একটা প্রমাণ করতে পারবেন? যদি কোনো ইমাম সাহেব কোনো একটা শেষ করতে দিন, আমার কথা শেষ করতে দিন। যদি কোনো ইমাম সাহেব একটা প্রভোটিক কথা না বলে, তাহলে আপনার যে সংগঠন তারা প্রভোটিক কথা বলে কেন মানুষ করতে কেন বলেছেন বিজেপি হিন্দু মন্দির ভেঙেছে? আপনার কাছে কি প্রমাণ আছে বিজেপি? আপনি মিথ্যা কথা বলছেন। শুভেন্দু অধিকারী, আপনি ধর্মীয় সংগঠনের তৃণমূলের, শুভেন্দু অধিকারী হোক, আমি রাজনৈতিক লোক নই, রাজনীতি করা আমাদের কাজ নয়, কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে জানতে চাই যে বিজেপি দাঙ্গা করায়, বিজেপি মুসলিমদের এগেনস্টে প্রভোগ করে, মেনে নিলাম। কিন্তু ইমাম সাহেব কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে, ওখানে কোন বিজেপি কোন আরএসএস ছিল যেখানে নিজেরা জুতা ছুড়াছুড়ি করছিল? তার মানে তার মানে শুধু তাই নয়, বাংলায় এমনভাবে, যেটা ইমাম সাহেব বললেন যে কোনো ইমাম সাহেব কখনো কাউকে প্রভোগ করেন না, ইসলামিক জলসাগুলোতে হিন্দু দেবদেবীর এগেনস্টে, সনাতনীদের এগেনস্টে যেভাবে প্রভোগ করা হয়, একটু কান পাতলে গ্রামগঞ্জের জলসাগুলো আপনারা শুনে আসবেন। মোহাম্মদ ইয়াহিয়া, আমি আবারও বলছি, আমি এসেছি বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে, প্রতিনিধি হিসেবে। আমি ইমাম সাহেবদের টোটাল বিষয়টা সম্পর্কে বলতে পারি, যেখান থেকে ইসলামিক প্রিচিং দেওয়া হয়। তার বাইরে যেমন বিজেপি আরএসএস হিন্দুত্ববাদী সংগঠন আছে, তেমন হাজার গন্ডা মুসলিমদের সংগঠন আছে, তাতে সবার দায় নেওয়া সম্ভব নয়। কে কোথায় কি বলছে, কে কোথায় মাঠে ময়দানে কি বলে বেড়াচ্ছে, তার সব দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সম্ভব। শুধু তাই নয় ইমাম সাহেব, গোটা মুসলিম সমাজের সংবিধান স্পর্শ করে, সুতরাং কে কোথায় ভুল বলছে, আলোচনাটা আমার আগে এগোতে হবে। হ্যাঁ, ওনাদের তো মমতা ব্যানার্জি
ব্যানার্জির হয়ে বলতেই হবে, এই সরকারের সম্পর্কে বলতে হবে। না, না, তৃণমূল একজন- সাহেবরা মোটা ভাতা পাচ্ছেন, একজন সেই কারণেই তারা ধর্মগুরুরা বলবেন ধর্মের কথা বলবেন। অদ্ভুত কথা বলছেন। ধর্মগুরুরা ধর্ম কথা বলবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ। বাট একজন মহানাগরিক যিনি সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কি করে প্রকাশ্য জনসভায় বলছেন যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে জন্মেছেন আমি তারা আমি গুরু না, অর্ণবের কাছে আসবো, ইসলাম আমি মূল বিষয়ে এই ফিরবো, জামাতে কিন্তু ইসলামের তার আগে সংকেতটা কি? একটা এটা স্পষ্ট করুন। পরিষ্কার প্রতিবেদন। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। যে কথা বললেন সংবিধান স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা নিয়েছেন, অ্যাবসলিউটলি। তিনি কিন্তু ধর্মগুরু নন, তিনি জনপ্রতিনিধি। না, না, তিনি কিন্তু কোনো ধর্মগুরু নন। উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো সংবিধান হাতে স্পর্শ করে শপথ নিয়েছিলেন। তিনি কেন ধর্মীয় পোশাক পরে ধর্মীয় ভাবনা না, না, চিন্তা না, তিনি একজন সন্ন্যাসী, সন্ন্যাসী। সন্ন্যাসী কাকে বলা হয়? সন্ন্যাসী যোগী কাকে বলা হয়? যিনি মোক্ষ লাভ করতে গেছেন, তিনি রাজনীতি করতে এসে চেয়ারে বসে তিনি মোক্ষ লাভ করবেন। আমি এই বিতর্ক অনেকে এগোবে, অনেক স্তরে হবে, এখনো বহু সময় আছে। আমি এখানে আমার পরের প্রতিবেদন নেব, তারপরে অর্ণবের কাছে আসবো, কারণ সরাসরি বিজেপির তরফ থেকে অপদার্থ প্রশাসন বলে আমি এখানে না কলকাতার মহানাগরিক না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কারুর চরিত্র বিশ্লেষণে বসিনি। আমার পরের প্রতিবেদন হচ্ছে যে বাংলায় আরএসএস এর প্রভাব বিস্তার করার যে দাবি, সেই দাবি কতটা সত্য দেখুন। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ। সেই লক্ষ্যেই এ রাজ্যে লাগাতার সংগঠন বাড়িয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রামনবমী নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মেগা পরিকল্পনা। মোহন ভাগবতের দিনের পর দিন এ রাজ্য থেকে একের পর এক বৈঠক করা রাজনৈতিক মহলে জল্পনা জোরালো করেছে। অনেকে বলছেন বিজেপি এ রাজ্যে বারবার কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হওয়ার জন্যই কি এবার রাশ হাতে নিচ্ছে আরএসএস। 2021 বিধানসভা ভোটে এ রাজ্যে 200 আসনের টার্গেট নিয়েছিল বিজেপি, কিন্তু তারা জেতে মাত্র 77টি আসনে। 2024 লোকসভা ভোটে 18 থেকে তারা নেমে গেছে 12তে। এই পরিস্থিতিতে এবার সামনে 26 বিধানসভা ভোট। পর্যবেক্ষকদের মতে এর আগে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি যে চমকপ্রদ জয় পেয়েছে তার নেপথ্যে আরএসএস এর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। 3 রাজ্যেই নীরবে প্রচার চালিয়েছে সংঘ। হরিয়ানায় ভোটের আগের 2 মাসে আরএসএস নেতৃত্ব লাগাতার পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে। মহারাষ্ট্রে ভোটের আগে আরএসএস গোটা রাজ্য জুড়ে প্রায় 40,000 কর্মসূচি নিয়েছিল। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন আরএসএস প্রচারকরা। এই আবহেই সম্প্রতি বাংলায় এসে টানা 11 দিন থেকেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। প্রশ্ন উঠছে, বিজেপি ব্যর্থ বলেই কি আরএসএসকে রাশ হাতে নিতে হচ্ছে? সেটা 77-এ আটকে গেল কেন? আরএসএস পরবর্তী ক্ষেত্রে তো আর কোনো উত্তর দেয়নি। ওদের সুবিধে আছে, ওরা রাজনৈতিক দল নয়, পেছন থেকে রাজনীতি করে, সুবিধাবাদী রাজনীতি, পেছন থেকে রাজনীতি করা। প্রয়োজন হলে কোনো উত্তর দিতে হবে না। আমরা সংঘের যে মূল মন্ত্র ভাবধারা নিয়ে চলি তাতে বিশ্বাস করি, কিন্তু সংঘ নিজেদের মতো কাজ করে। তারা সামাজিক ক্ষেত্রে কাজ করে, আমরা রাজনৈতিক ক্ষেত্রে কাজ করি। আমরা কোনো রাজনৈতিকভাবে সংঘকে ফয়দা দেব বা সংঘের কাছ থেকে রাজনৈতিক ফয়দা নেব, এরকম কোনো কিছু না। 1939 সালে কলকাতার মানিকতলার তেলকল মাঠে আরএসএস এর প্রথম শাখা চালু করেছিলেন মাধব সদাশিব গোলওয়ালকর। তাই কি লাগাতার বিজেপি ব্যর্থ হওয়াতেই বাঙালির পদ্ম বিমুখতা কাটাতে এবার সক্রিয় হয়ে উঠেছে আরএসএস? ইনজেক্ট করে বিষ এবং অপপ্রচার তার মধ্য দিয়ে প্রচেষ্টা করে। পশ্চিমবাংলাতেও সেই প্রচেষ্টা তারা বহুদিন করেছে, কোনোদিন তার সুবিধে পায়নি, কোনোদিন তার সুযোগ পায়নি। তৃণমূল আমলে সেই সুযোগটা যাতে পায়, আরএসএস এর লক্ষ্য সেটাই। আর আরএসএস এর সেই লক্ষ্য পূরণের জন্যই তৃণমূল কাজ করে যাচ্ছে, কিন্তু মাটিটা পশ্চিমবাংলা। আপাতত চলছে প্রস্তুতি। শেষ অবধি ফল কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর অবধি। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ইতিমধ্যেই আমরা ঘাত এবং প্রতিঘাত দুটো মিলিয়ে যে সংঘাত হয় সেই ব্যাপারে চলে এসেছি, কিন্তু খানিকক্ষণ আগে কেয়া বলেছে প্রশাসক অপদার্থ। আমি ঠিক এই জায়গা থেকে অর্ণবের কাছে যাব যে গোলমাল থামানোর দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের। সেটা রামনবমীর মিছিলের ক্ষেত্রে যেরকম সত্যি, সেটা বিরোধী দলনেতার বারুইপুরের মিছিলের ক্ষেত্রেও সত্যি, আবার তৃণমূল কংগ্রেসের মিছিলের ক্ষেত্রেও সমান সত্যি। আর এইখানে হচ্ছে চ্যালেঞ্জটা। আপনাদের মনে থাকবে 2 বছর আগে কলকাতা হাইকোর্ট কিন্তু
সন্তুষ্ট ছিল না রামনবমীর যে তদন্ত, এবং অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট গোটা তদন্তভার এনআইএর হাতে তুলে দেয়। অর্থাৎ একদিকে 2 বছর আগে ঘটনা আটকানো যায়নি, আর ঘটনার প্রেক্ষিতে যে তদন্ত হচ্ছিল সেটাও সঠিকভাবে হয়নি বলে কলকাতা হাইকোর্ট মনে করেছিল, সেই জন্য তদন্তভার এনআইএর হাতে গেছিল। ঠিক এই জায়গা থেকে অর্ণবের কাছে আমার প্রশ্ন, আয়োজকদের দায় নেই একবারও কেউ বলবেন না, দায় আছে, কিন্তু সব থেকে বড় দায় প্রশাসনের। ধন্যবাদ সুমনদা। প্রশাসনের দায় আছে এবং প্রশাসন সেই দায় পালন করে বলেই আমরা এর আগে দেখেছি অতি সম্প্রতি বেলডাঙায় যে পরিস্থিতি তৈরি হতে পারত সেই পরিস্থিতি আটকানো গেছে। আমরা দেখেছি যে এর আগে কালিয়াচক বলুন, চন্দননগর বলুন, ধুলাগড় বলুন, প্রত্যেকটা জায়গায় যে আগুন ছড়াতে পারতো কিন্তু সেই আগুন আটকানো গেছে, অর্থাৎ যে জায়গায় পৌঁছতে পারতো সেটা আটকানো গেছে। কিন্তু এখানে আজকে আমরা যেটা শুনতে পেলাম, আজকে যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রামনবমী পরিষদ তারা পরিষ্কার করে বলছে 43টা জায়গায় নাকি এরকম গন্ডগোল হবে। খুব সঙ্গতভাবে এই প্রশ্নটা আসে যে এই রামনবমী পরিষদ বলুন বা এই ধরনের অসংখ্য ফ্রিঞ্জ শ্যাডো অর্গানাইজেশন রয়েছে আরএসএস এর, আমরা জানি গোটা ভারতবর্ষ জুড়ে, এবং মোটামুটিভাবে অন্তত 40 থেকে 50টা। এটা শ্যাডো নয়, ছায়া প্রতিচ্ছায়া নয়, এরা একেবারে 20টা সংগঠন মিলে এই সামনে আসছে এই আয়োজক মঞ্চটা তৈরি করেছে, যৌথ মঞ্চ। পরিষ্কার করে 43টা জায়গা বলছে মানেই পরিষ্কার করে বোঝা যাচ্ছে আসলে ওই 43টা জায়গা হচ্ছে এক রকমের হুমকি, ওই 43টা জায়গায় হচ্ছে এক রকমের প্রভোকেশন। পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমরা ওই জায়গাগুলোতে গন্ডগোল পাকাবো। এবার এতগুলো প্রশ্ন এসেছে যে মসজিদের সামনে গিয়ে এরকম হয় কেন, মসজিদ থেকে এরকম কেন হয়? সুমনদা আপনার না, তাহলে তো অর্ণব তোমার যুক্তি অনুযায়ী প্রশাসনের কাজটা অনেক সহজ হয়ে গেছে। তোমার যুক্তি অনুযায়ী যারা পরিকল্পনা করেছে যে 43টা জায়গায় আমরা গন্ডগোল পাকাবো, সেই 43টা জায়গার তালিকা তারা যদি প্রশাসনকে দিয়ে যায়, তাহলে প্রশাসনেতে উচিত যে একটা ওই ঘটনা যাতে না হয় সেটা দেখা। সেখানে নিশ্চিত সেটাকে সিরিয়াসলি নেবে এবং সেখানে প্রশাসন নিশ্চিত সতর্ক থাকবে। 43-এর জায়গায় 44 নম্বর জায়গায় যদি ঝামেলা হয় এবং সেটার দায় যখন আবার প্রশাসনের গায়ে দেওয়া হবে, তখন আমরা নিশ্চয়ই এটা বলবো যে প্রভোকেশনটা দেওয়া হবে না, স্বাভাবিকভাবেই পড়বে। প্রভোকেশনটা আজকে থেকে নয়, প্রভোকেশনটা সেই 1925-এ আরএসএস তৈরি হওয়ার পর 26 সালে যখন নাগপুরে দাঙ্গা হয় এবং আমাদের এই বাংলাতেও দাঙ্গা হয়, সেই সময় থেকে একটা চেনা প্যাটার্নটা হচ্ছে যেখানে যেখানে মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে গিয়ে প্রভোকেটিং কথাবার্তাগুলো বলো, যেটা বেলডাঙাতেও হয়েছিল। সেখানে আল্লাহর নামে একটা এমন কথা বলা হয়েছিল, এমন কথা ফুটে উঠেছিল, এবং তারপর যে ছেলেকে গ্রেপ্তার হয়েছিল সেখানে সায়ন হালদার, এবং জানা গেছে সে কিন্তু একটি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে রয়েছে। সুতরাং এই জিনিসটা ভাবার কোনো কারণ নেই, খুব স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু ঘটছে। আমি শুধু যোগ করব, তোমাকে সমর্থন করেই যোগ করব, যেটা লেখাটা ফুটে উঠেছিল সেটা কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সেটাকে থ্রু মোবাইল, থ্রু সোশ্যাল মিডিয়া প্রচারিত করা হয়েছিল, অর্থাৎ উদ্দেশ্য ছিল দাঙ্গার। সেটা পুলিশ আটকেছে এবং সোশ্যাল মিডিয়া এটা পুলিশ আটকাতে পারেনি বলেই সময়ের জন্য ওটা আরো বড় আগুন হতে পারতো, আরো বড় আগুন জ্বলতে পারতো। আমি শুধু এইটুকুই বলবো যে কেয়াদি যেটা বললেন যে রামনবমীর কথা বললেন এবং উনি এটা সাল বলেন, সালটা সম্পূর্ণ ভুল বললেন। তার কারণ যে সময়ের কথা বলছেন ব্রিটিশ প্রশাসন তখনও আসেনি, উনি 1700 যে সালটা কথা বললেন, এবং কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশায় পরিষ্কার করে বলা আছে যে এইটা হচ্ছে 1835 সালে এই জিনিসটা নতুন করে শুরু করা হয় কলকাতা শহরে। এবং এই আমার কাছে এটাও রয়েছে, আমার কাছে সেই এটাও রয়েছে, পরিষ্কার করে বলছেন রামলীলা এদেশের পরব নয়, একটি প্রলয় খোট্টাই। কিছুকাল পূর্বে চার্নকের সেপাইদের দ্বারা এই রামলীলার সূত্রপাত হয়। পূর্বেই তারাই আপনি চাঁদা করে চার্নকের মাঠে রামনবমীর যুদ্ধের অভিনয় করত। কলকাতায় আর অন্য কোনো মেলা নাই বলেই অনেকে রামলীলায় উপস্থিত হন। পরিষ্কার করে বলছেন, সালটা শকাব্দ দিয়ে বলছেন 1835 থেকে এটা শুরু হয়েছিল, কিন্তু এটা কোনো মূল মেইনস্ট্রিম কোনো আমাদের ধর্মাচরণ ছিল না, এই জিনিসটা তৈরি করা হয়েছিল। এটাকে তুমি রামলীলা পড়লে, রামলীলা রামনবমী কিন্তু আলাদা। রামলীলা হচ্ছে দুর্গাপূজার পরে যেটা হয়, তাই, কিন্তু রামনবমীর মিছিলে এটা করা হয়। এই জায়গাটায় পরিষ্কার করে এমফাসিস করা আছে যে ওই দিনেই ওটাকে একটা উৎসব হিসেবে ওটাকে সামনে নিয়ে আসা হয়, কিন্তু ওটা নতুন করে তৈরি করা হয়েছিল এবং ওটা আরো বেশি করে বেড়েছে সে কিন্তু 20 শতকে ওই 20-এর দশকে, যে সময় থেকে সাম্প্রদায়িক উত্তেজনাটা বাড়ছে এবং স্বাধীনতার আগে পর্যন্ত ওই যে 20টা বছর, ওই সময়টা যদি আমরা একটু লক্ষ্য করি, ওখানে কিন্তু বারবার করে যতবার হিন্দু সংগঠনগুলো বলুন বা ধর্মনিরপেক্ষ সংগঠনগুলো বলুন বা আমি যে বেঙ্গল প্যাক্টের কথা আগের দিন বলেছিলাম, সেখানে কিন্তু বেঙ্গল প্যাক্টে পরিষ্কার করে বলা হয়েছিল এই কথাটা। দেশবন্ধু চিত্তরঞ্জন বলেছিলেন যে এটা এনশিওর করতে হবে যে কোনো মসজিদের সামনে আপনারা কখনো এই ধরনের প্রভোকেটিং কোনো কিছু করবেন না। কিন্তু দুর্ভাগ্য 1925 সালে উনি মারা যান এবং তারপর আমরা দেখতে পাই যে আস্তে আস্তে এই ধরনের ধর্মীয় সংঘাতের জায়গাটা আরো বেশি করে বাড়ে এবং এই প্রভোকেশনের জায়গাটা বাড়ে। আর আমি শুধু আরেকটা জায়গা দিয়ে বলে ছেড়ে দিচ্ছি, 4টে দাঙ্গার কথা উনি বললেন, কেয়াদি বললেন, একটা বললেন 60-এর দশকে একটা দাঙ্গার কথা বললেন, গুজরাটের দাঙ্গা, এবং তারপর উনি বিহার ভাগলপুরের দাঙ্গা বললেন। এই প্রত্যেকটা দাঙ্গা থেকে আরম্ভ করে
80 দশকের শেষে যখন রাম রথ শুরু হয়েছে এবং 90 দশক থেকে যখন এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি সারা ভারত জুড়ে ছড়িয়ে গিয়েছে, আগুনটা কারা জ্বালিয়েছে? আগুনটা জ্বালিয়েছে কিন্তু এই সংঘ পরিবার। এরাই হচ্ছে আগুনটা জ্বালায়। এরা আগুনটা জ্বালায় তার কারণ রাজনৈতিক ডিভিডেন্ড খাওয়ার জন্য। দেখুন সুমন, 1969 সালে ভারতীয় জনতা পার্টি ছিল না। জনসংঘ ছিল। আরে থামুন না, জনসংঘ ছিল। আরে থামুন না, এবার তার ভারতীয় জনসংঘ ছিল। একটি আরএসএস তো ছিল না, মেনে ছিল নিচ্ছি। না। আচ্ছা মেনে নিচ্ছি, আরএসএস ছিল না, মেনে নিচ্ছি। ছিল আপনি না, আরএসএস রামলীলা, ছিল না, আরএসএস থামুন ছিল না, আপনি রামলীলা রামনবমী তফাৎ জানেন না। হ্যাঁ, তফাৎ- আপনাকে বলে আরে দিচ্ছি তফাৎ আমি। বাঙালি জানে। আরে সেই সময় কি বাঙালি জানে। ব্রিটিশরাও তাহলে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অংশীদারত্ব ছিল তাদের? আমার জানা নেই। আরেকটা কথা উনি বলছেন প্ররোচনামূলক, যখন হুমায়ুন কবির সাহেব বলেন 30% আমি ভাগীরথীর ভাসিয়ে দেব, তার আগে যোগী এসে কি বলে গিয়েছিলেন? ওই ভরতপুরে যোগী এসে কি বলে গিয়েছিলেন? সেটা কি তার আগে ওই কথার আগে কি বলে গিয়েছিলেন? যোগী বলেছিলেন তার আগে ওখানে। তার আগে যোগী বলে গিয়েছেন মৃত্যুমূলক কথা। একজন মুখ্যমন্ত্রী তিনি মঞ্চে দাঁড়িয়ে ক্রমাগত হেডস্পিচ দিয়ে যান, তার নাম যোগী আদিত্যনাথ। তার নাম যোগী আদিত্যনাথ। আমি স্টুডিওর উত্তেজনা বাড়াতে দেব না। ঠিক এইখানে আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কাছে যাব। এক সেকেন্ড, দুজনকে থামালাম। একেবারে সামাজিক মাধ্যমেই দেখুন সেগুলো ছড়িয়ে বেশ বেশ, আমি এইখান থেকে আমি দুজনের বক্তব্য আপনাদের সামনে রাখবো। একটা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গে সম্পাদক চন্দ্রনাথ দাস, তিনি বলেছেন যে রামনবমীর মিছিলে হামলা হলে এবার কেউ পিছিয়ে আসবে না, পাল্টা মার হবে। ঠিক কি বলেছেন দেখাবো। রামনবমী তোরা করতেই হবে, এটা স্বাভাবিক। সেই নিয়ে আমাদের সকলকে আমরা আহ্বান করবো, তারাও প্রস্তুত হয়ে থাকুক, পাল্টা যেন দিতে পারে। এবারে শুধু মার খেয়ে বাড়ি ফিরে যাওয়া নয়, এমন ব্যবস্থা করতে হবে যাতে তারা আর কখনো হিন্দুর গায়ে হাত না দেয়। এটা আমার হিন্দুদের কাছে আবেদন। এবার রামনবমী উদযাপন সমিতির সদস্য বিকর্ণ নস্কর, তিনি আজকে ঠিক কি বলেছেন, যেটা ইতিমধ্যেই আমি কোট করলাম, সরাসরি দেখাবো। আমরা আইনকে ভালোবাসি, আইনকে মেনটেন করি, সংবিধানকে মান্যতা দিয়েই আমরা চলতে চাই। সেই ক্ষেত্রে কি আছে, সমস্যা কি হচ্ছে যে পুলিশ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশের দায়িত্ব সেটা। এইবার দেখুন বাকিটা তো আত্মরক্ষা সবাইকেই করতে হবে, আত্মরক্ষার অধিকার সবার আছে। যদি আমার ঘাড়ে কেউ যদি ইট মারে, আমি তার গোলাপ ফুল নিয়ে কিংবা তাকে বুকে নিয়ে তাকে গিফট করবো না যে ভাই তুমি খুব ভালো করেছো, এসো আমার আর দুটো ইট মারো, এটা তো করতে পারবো না আমরা। আবার বলছি, ঘাত প্রতিঘাত শেষ পর্যন্ত সংঘাতের চেহারা নেবে কিনা এটা আশঙ্কা। মানে মারের বদলে মার, চোখের বদলে চোখ যদি হয়, প্রশাসনের চ্যালেঞ্জটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। ঠিক এই জায়গা থেকে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, এক হচ্ছে প্রশাসন কি নিরপেক্ষভাবে এবং একই সঙ্গে কঠোরভাবে পরিস্থিতি সামলাতে পারবে, তার জন্য কতটা প্রস্তুত? দেখো, এটা তোমার 2 বছর আগে যেটা হয়েছিল হাওড়ার কথা তোমার মনে আছে? একদম। এবং হাওড়াতে যেখানে হয়েছিল সেখানে কিন্তু আলটিমেটলি হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল, তোমার একটা লাইন মনে আছে, টু ইনস্টিল কনফিডেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল ইন জেনারেল, দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস should be handed over to an independent agency, that is NIA. সুতরাং যদি পুলিশ প্রশাসন, দেখো এডিজি হেডকোয়ার্টারের সঙ্গে দেখা করেছে এরা, বা অপোজিট পার্টি তারাও দেখা করবে, এবং দেখা করে কিন্তু তারা প্রত্যেকের নিরাপত্তা চাইবে। পুলিশকে যদি আমি শুধু যোগ করবো, আপনি যে নির্দেশটার কথা বললেন, এই একই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল। সুপ্রিম কোর্ট সেটা আপহোল্ড করেছে। কেন করেছিল? টু মেইনটেইন পিস। পুলিশের প্রধান কাজ হচ্ছে মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আমরা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, কারণ এটা যদি না করতে পারে, যদি ইম্পার্শিয়াল না হতে পারে, যে লিস্টটা যেটা দিয়েছে 43টা দিক কি 53টা দিক, যেমন ভোটের সময় যেমন লেস সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ, যেরকমভাবে ডিসক্রিমিনেট করা হয়, এক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এই সেন্সিটিভিটি কিন্তু অ্যাসার্টেন করতে হবে ফার্স্ট। এবং এন্টার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু আজকে এই রামনবমী 6 এপ্রিলের জন্য চার্জড হয়ে আছে। সুতরাং পুলিশের কাছে সামনে কিন্তু একটা বিরাট পরীক্ষা, অ্যান্ড ইট হ্যাজ বিন এ গ্রেট চ্যালেঞ্জ যে কি করে হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন। না হলে কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু সাফার করবে। তোমার মনে আছে হাওড়াতে দেখো, তারপরে ঘটনা যে ওখান থেকে পাথর পড়েছে, ইট পড়েছে, মসজিদের উপর থেকে পড়েছে, অ্যাট দ্য সেম টাইম
কিন্তু আবার হিন্দু রামনবমীর মিছিল থেকেও কিন্তু একজন লোক আর্মস নিয়ে ধরা পড়েছে, যাকে মুঙ্গের থেকে পুলিশ ধরে নিয়ে এসেছিল। বোথ সাইডস আর অ্যাট ফল্ট। পুলিশকে যদি ইম্পার্শিয়াল ভূমিকা না নেয়, পুলিশ যদি ইন্ডিপেন্ডেন্টলি যদি কাজ না করে, যদি কারোর দ্বারা প্রভাবিত না হয়, কোনো রাজ্য সরকার, কোনো প্রশাসন যে নিজের দায়িত্ব খালি টু ডিসচার্জ হিজ বোনাফাইড ডিউটি যদি না করে, তাহলে কিন্তু আমরা উইল বি ফেসিং ভেরি ব্যাড ডেজ এবং একটা খারাপ সিচুয়েশন, একটা উই মে সি অ্যান আগলি সিচুয়েশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অন 6th এপ্রিল। আমার পরের প্রশ্ন, এই যে 43টা মার্ক করে ওনারা দিচ্ছেন, এক্ষেত্রে পুলিশের কি কর্তব্য? পুলিশ শুড ভেরিফাই ইট, পুলিশ শুড ভেরিফাই ইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পুলিশ তার নিজস্ব ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে দিয়ে, এসবিকে দিয়ে এবং ইন্টেলিজেন্স যে আমাদের ডিআইবি যেটা আছে ডিস্ট্রিক্টে, যেটা হবে ডিস্ট্রিক্টে এবং লর্ড সিনা রোডের এসবি এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ফুল ইউটিলাইজেশন করবে টু অ্যাসার্টেন যে কোনটার সঙ্গে কোনটার প্যারিটি আছে, কোনোটার সঙ্গে যদি ডিসপ্যারিটি থাকে হ্যাভক পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে হবে, দরকার হলে সেন্ট্রাল ফোর্স রিকুইজিশন করতে হবে, দরকার হলে অন্য স্টেট থেকে পুলিশ আনাতে হবে এবং প্রিভেন্টিভ মেজার নিতে হবে। দোজ হু আর ওয়ারেন্টিস, দোজ হু আর দাগিস, দোজ হু আর ক্রিমিনালস, দোজ হু আর ব্যাড লাইভলিহুড, দোজ হু আর রাউডিস, হুডলামস, রাফ, প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে। এখন থেকে 6th এপ্রিলের মধ্যে সব বন্ধ করতে হবে। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন সলিলদা, প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে। ঠিক এইখানে আমি আমার পরের প্রতিবেদন, যাতে আমার পরিষ্কার প্রতিবাদ থাকবে যে যেভাবে আমাদের রাজনৈতিক বা সামাজিক সংগঠনরা হঠাৎ বাংলার মনীষীদের একেবারে সরাসরি কার্যত রাজনীতির আঙিনায় নামিয়ে আনছেন, সেটা শ্রীরামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু অবধি, তাতে আমাদের স্পষ্ট প্রতিবাদ আছে। কেন বলছি তার ব্যাখ্যা দেব, কিন্তু তার আগে প্রতিবেদন। শুধু রাম, হনুমান, ঈদ, ইফতার, রোজা, মা দুর্গা, মা কালী নয়, ভোট পেতে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস কাউকে বাদ দিচ্ছে না রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে আরএসএস, আর অন্যদিকে তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 1925 সালে দশমীর দিন প্রতিষ্ঠা হয় আরএসএস এর। সূত্রের খবর, এবার আরএসএস এর শতবর্ষ উদযাপনে দুর্গাপুজোর পর থেকে দেশ জুড়ে শুরু হবে বিজয় যাত্রা। আর কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্য জুড়ে শোভাযাত্রা ট্যাবলোয় থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবি। আরএসএস সূত্রে খবর, প্রত্যেক ওয়ার্ড পঞ্চায়েতে ঘুরবে এই ট্যাবলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যপদ্ধতি, সেই ধারা সুভাষচন্দ্রের কাজের ধারার সঙ্গে এক রকম, একদম ছাত্র অবস্থার থেকে শুরু করে আর দুজনের কাজের অবস্থা একই ধরনের। আরএসএস যখন নেতাজিকে হাতিয়ার করে বাঙালির মননে ছাপ ফেলতে চাইছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1940-এর জুন মাসে নেতাজির একটি বক্তৃতার কথা। ঝাড়গ্রামে এই বক্তৃতায় সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী রাজনীতির ঘোর সমালোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদিগকে ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন। ত্রিশূল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়া, ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেরই তাদের নিন্দা করা কর্তব্য। আরএসএস প্রধান মোহন ভাগবত যখন বলেন, যে ব্যক্তি যে ধর্মেরই হন না কেন, আসল সত্যিটা হলো সব ভারতীয়র পূর্বপুরুষই ছিলেন হিন্দু, তখন স্বামীজি অনায়াসে বলেছিলেন, তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, শক্তি, জীবনী শক্তি। নেতাজি সুভাষ, তার ছবি নিয়ে বিজয় যাত্রা হবে। তার ছবি নিয়ে কিসের বিজয়? তার ছবি নিয়ে বিজয় করতে গেলে প্রথম তো বলতে হবে আরএসএস সাম্প্রদায়িক শক্তি, আরএসএস ভেঙে দিতে চায় এবং এই ধর্মকে কেন্দ্র করে রাজনীতির চূড়ান্ত বিরোধিতা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সম্প্রতি কলকাতা জুড়ে দেখা যায় এই হোর্ডিং, যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোনোটায় লেখা বাংলার মানুষ এক হও, কোনোটায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে এই পোস্টার পড়েছে, যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি তো মনে করি যদি সনাতন ধর্মের প্রকৃত উদাহরণ কেউ হয়ে থাকেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের আদর্শকে বজায় রেখে মানব ধর্ম তিনি পালন করছেন।
কিন্তু রাজনীতি কেন এই পর্যায়ে পৌঁছবে যে রামকৃষ্ণ দেবের সঙ্গে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? প্রশ্ন অনেকেরই। তৃণমূলের জায়গা পেতে গেলে এখন ব্রাহ্মণ হতে হচ্ছে রাজীব ব্যানার্জিকে, এখন পৈতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। রামকৃষ্ণ আর মমতা ব্যানার্জিকে এক আসনে রাখতে হচ্ছে, অর্থাৎ এই চরম পাপও করতে হচ্ছে রাজীব ব্যানার্জিকে। অতএব রামকৃষ্ণর পাশে মা শারদাই মানায়, অতএব শারদা কেলেঙ্কারির নায়িকাকে মানায় না। এদের মতন দ্বিচারিতা কোথাও দেখতে পাবেন? এ আরএসএস বিজেপির মতন। যদি নেতাজিকে নিজের লোক বলেন তাহলে প্রথমেই বলবেন বীর সাভারকারকে আমরা আমাদের আদর্শ থেকে সরিয়ে দিচ্ছি, কারণ বীর সাভারকারকে তিনি না নেতাজিকে পছন্দ করতেন, না নেতাজি পছন্দ করতেন বীর সাভারকারকে। রামকৃষ্ণ পরমহংস বলতেন যত মত তত পথ, আর নেতাজি বলতেন ধর্ম আর রাজনীতি কখনো একসঙ্গে মিশিয়ে ফেলবে না, প্রত্যেকে তার নিজের ধর্ম যেমন ইচ্ছে পালন করবেন, সবার ওপরে আমরা ভারতীয়। রাজনীতির পাকেচক্রে এখন তাদেরও জড়িয়ে দেওয়া হচ্ছে। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি ছবির কথায় তো আসবো, কিন্তু তার আগে কৌস্তব চট্টোপাধ্যায়ের কথা। এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, আগামী 6 তারিখ শান্তি বজায় রাখার ক্ষেত্রে প্রত্যেকের, আমি বিশ্বাস করি প্রত্যেকের একটা ভূমিকা আছে। তোমাদের অবস্থান কি? অবশ্যই ভূমিকা নিতে হবে, মানুষকে ভূমিকা নিতে হবে। আমি রামনবমীর কথা বলবো। আমি ছোটোবেলা দেখেছিলাম পশ্চিমবাংলার কিছু কিছু গ্রামে, কিছু কিছু জেলায় অনুষ্ঠান হতো, মেলা হতো, পাঁপড় ভাজা বিক্রি হতো, এরকম ধরনের ঘটনা ঘটতো, রামনবমীর প্রোগ্রাম হতো। অনেক নয়, কিন্তু কবে থেকে এটার পেছনে বিজেপি দাঁড়িয়ে গেল, ঠিক তবে থেকে যবে ঈদের নামাজে রেড রোডে গিয়ে মুখ্যমন্ত্রীর সাদা কাপড় জড়িয়ে বিজেপিকে আক্রমণ করতে শুরু করলো। ঈদের নামাজ প্রথম কবে রেড রোডে হলো? জ্যোতিবাবুর কাছে গিয়ে সংখ্যালঘু মানুষজন বলল শহীদ মিনারে জল জমেছে, রেড রোডে হচ্ছে নামাজ করতে হবে, জ্যোতিবাবু ব্যবস্থা করে দিলেন। কোনোদিন আমরা দেখিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টুপি পরে নামাজ পড়তে, জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে, বা দুর্গা প্রতিমার চোখ আঁকতে। আমি বলছি সুমনদা, আমি বলছি যে ফেসবুকে ছবি দেখলাম অযোধ্যা মন্দিরের উদ্বোধনের সময়, ছোট্ট রামচন্দ্র বিরাট বড় মোদি হাতে করে রামচন্দ্রকে 500 বছর পর নিজের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আর সেই রামচন্দ্ররা মানুষ, তারা মোদিকে অযোধ্যা ছাড়া করে দিল। আমি বলছি উত্তরপ্রদেশের বহু মানুষ সুমনদা একে অপরের সাথে দেখা হলে ভাইয়া রাম রাম বলে, এতে কোনো অপরাধ আছে কিনা? বহু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ বলেন, তাতে কোনো অপরাধ আছে নাকি? না। কিন্তু আল্লাহু আকবার বলে যদি হিন্দুদের ওপর আক্রমণ হয়, বা জয় শ্রীরাম বলে যদি কন্যা ভ্রূণ হত্যা হয়, তাহলে তার পেছনে অপরাধ আছে। আমরা বারবার কথা বলি। সরকার, এমএলএ, এমপি, কাউন্সিলর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এদের কাজ হচ্ছে ধর্মের ওপরে উঠে যাওয়া। ধর্ম যে পালন করবে তার, দেশ সবার। কিন্তু তাহলে ভোটের আগে নেতা নেত্রীরা ইনক্লুডিং বামপন্থীরা কেন মন্দির, ধর্মগুরু, মাজার, ইমাম সাহেব এখানে ভিজিট করেন? 100% ভিজিট করতে পারেন। ভিজিট ফুরফুরা শরীফ থেকে মতুয়া বাড়ি সবাই যান। শোনো, কারেক্ট। ভিজিট করা আর ঈদের নামাজে গিয়ে বিজেপিকে গালাগাল দেওয়া, বা দুর্গা প্রতিমার চোখ আঁকার সময় অন্য সম্প্রদায়ের মানুষকে গালাগাল দেওয়া, এই দুটো এক না। ধর্মকে আর রাজনীতিকে কোনোদিন বামপন্থীরা এক করে দেখেনি। বিজেপি রামনবমী করবে, তৃণমূল ততোধিক হনুমান জয়ন্তী করবে না, বামপন্থীরা জাম্বুয়ান জয়ন্তী করবে না। ধর্ম পেট ভরায় না। যে সুপ্রিম কোর্ট মন্দির বানাবার রায় দিয়েছে, সেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকাজের সমবেতন। শুধু সরস্বতী পুজো করলেই পাশ করা যাবে না, ছোটবেলা জেনেছি। রাজ্যে ইস্যু প্রচুর। ধর্মের রাজনীতি মানে হচ্ছে সুবিধাবাদ। মোদি হিন্দু সাজেন, মমতা মুসলমান সাজেন, আর গরুর মাংস বিক্রি করে কর্পোরেট টাকা দেন। মোদি সাজেন হিন্দু, মমতা সাজেন মুসলমান, আর ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল আর বিজেপি গরুর মাংস বিক্রি করে টাকা কামান। আমি শুধু বলবো আপনাদেরকে, ধর্ম তো চিরকাল মানুষ পালন করেছে। কোনো ধর্মপ্রাণ মানুষ, আজকে আমার লজ্জা লাগছিল সুমনদা, খুব খারাপ লাগছিল, খুব খারাপ। আমার ঠাকুমা তুলসীতলায় প্রদীপ দিতেন, আমার ঠাকুরদা নারায়ণ পুজো করতেন, আমাদের বাড়িতে সে নারায়ণ শিলা এখনো আছে। বহু মানুষ, আমি বলিনি, বহু মানুষ ধর্ম পালন করেন, কিন্তু কোনো মানুষ এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে আঘাত করার চেষ্টা করেন না। কি পরিবেশ তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলায়? এরপর তো অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিশ্বাস করবে না। দেশের একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন
যে একজন হিন্দু নাকি 100 জন মুসলমানের মধ্যে থাকতে পারছেন না, নিজে হিন্দু হয়ে বলছেন। উল্টোটা হওয়ার কথা ছিল সুমনদা, উল্টোটা হওয়ার কথা ছিল। বেশ, যোগী আদিত্যনাথের কথা বলছো, আমি দেখাবো, কিন্তু তার আগে দুজনের প্রতিক্রিয়া। আমি শুধু একটা কথাই মনে করিয়ে দেবো কৌস্তবকে, সেটা হচ্ছে যে লাইনে উনি বারবার করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে ইসলামিক একটা ফান্ডামেন্টালিজমের পক্ষে, এই কথাটা বলে যাচ্ছেন, একই ন্যারেটিভ হচ্ছে বিজেপির তৈরি করা। বিজেপি একই ন্যারেটিভে কথা বলে। এইটা বুঝতে হবে সবার আগে যে এই ন্যারেটিভটা সেট করে দিয়েছে হচ্ছে সংঘ পরিবার, আরএসএস, বিজেপি। সেটাতে যদি বামপন্থীরা বারবার করে ওখানেই একই কথা বারবার করে বলেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল বা যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিতে পারতেন সেটা তারা নিতে পারবেন না, এবং তাদের মাস বেস ভেঙে ওখান থেকে চলে যাবে, বিজেপির দিকে যাবে। এটা আলটিমেটলি ওরা আসলে পরোক্ষে বিজেপির সুবিধা করছে। দেখুন, যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতে রাজি আছি, সেটা তো আমরা বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। উনি নিজেই বলেছেন দুধের গায়ের কথা। এবং আমার খারাপ লাগছে, এখানে ইমাম সাহেব বসে আছেন, শুধুমাত্র মুসলমানকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর শেষ কথা বলি ভাই কৌস্তবের জন্য, উনি একটা ভুল তথ্য দিয়েছেন। ভারতবর্ষে গোমাংস এক্সপোর্ট ইললিগাল, যেটা এখান থেকে এক্সপোর্ট হয় সেটা হচ্ছে কারা বিফ, অর্থাৎ মহিষের মাংস। পুরো তথ্যটা জেনে তারপর বলবেন, তা না হলে অর্ধ সত্য বলবেন না, যেটা বাকিরা বলি। উত্তরপ্রদেশের গরু মা, আর যখন গোয়াতে হয় সেটা কি অন্য কিছু? ওই বিজেপি, আপনাদেরই বিজেপি নেতা নাগাল্যান্ড মণিপুরে বলে আমি বিজেপি করি কারণ আমি গরু মাংস খেতে পারবো বলে। বাকিটা আপনি ভালো জানেন আমার চাইতে। যে আমি আবার কৌস্তবের জন্যই আমি একটা প্রশ্ন রাখলাম, আপনার উত্তরটা পেয়ে যাবেন। যে এই রাজ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তা চৌমাথায় দাঁড়িয়ে উনি গোমাংস ভক্ষণ করতে পারেন, কিন্তু অসাম্প্রদায়িক বামেরা শুকরের মাংস ভক্ষণ মোহাম্মদ সেলিম করবেন, সেটার জন্য আমি অপেক্ষা করে আছি, সেদিন আমিও যাবো। সত্যি ভুল বললাম? 8 দশকের শেষে সুমনদা, খুব সিরিয়াস নোটে আলোচনা হচ্ছে এখানে, ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় দাঙ্গা লাগার পরিস্থিতি হয়েছিল। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত হয়েছিলেন এবং হুগলি জেলার এসপিকে বলেছিলেন শুট অ্যাট সাইট। মুখ্যমন্ত্রী বলতে পারেন না কেন? দাঙ্গা যারা যে ধর্মের পক্ষ থেকেই করে সুমনদা, তারা ধর্মপ্রাণ মানুষ না, মানুষ হতে পারে না। দাঙ্গা পরিকল্পনা করা হয়। এই যে তৃণমূলের তাল ঠোকাঠুকি হচ্ছে না, তৃণমূল আর বিজেপির ঘুষাঘুষি চলছে। আমি শুধু একটা বাক্য যোগ করি, দাঙ্গায় মানুষ, সাধারণ গরিব মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাদের ধন সম্পত্তি নয়, প্রাণ যায়। আমি ঠিক এই জায়গা থেকে তীব্র নিন্দা করবো, কিন্তু তার আগে দাঙ্গা হয়েছিল, বামেদের শাসন ছিল, এই কৌস্তব জানেন না? তখন বামেদের শাসনে একাধিকবার দাঙ্গা হয়েছে, জানা না জানার প্রসঙ্গ নয়। একদম রক্তে ভেসেছিল দিনের পর দিন, আর তারপরে তারপরে ভোটের রেজাল্টে তার এসেছিল। আমি আসছি, কিন্তু তার আগে দ্রুত এখানে কৌস্তব যে কথাটা বলল, যোগী আদিত্যনাথের সেই সাক্ষাৎকার, কি বলেছেন, একাধিক জায়গায় পশ্চিমবঙ্গকে রেফার করেছেন, কি বলেছেন দেখাবো। কেউ মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলার হুমকি দিচ্ছেন, পাল্টা শোনা যাচ্ছে ঠুসো মারার হুঁশিয়ারি। বিধানসভায় দাঁড়িয়ে নিজের ব্রাহ্মণ পরিচয় তুলে ধরছেন খোদ মুখ্যমন্ত্রী। আবার রামনবমীতে 1 কোটি হিন্দুকে নিয়ে মিছিল করার হুঙ্কার ছাড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি ধর্মময়। এরই মধ্যে 6 এপ্রিল রামনবমী, তার আগে উত্তরপ্রদেশে রামনবমী আয়োজনের উদাহরণ টেনে তৃণমূল সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। समय समय पे प्रशासन के साथ बैठते हैं और पहले से ही इसके लिए एक एसओपी हम लोगों ने तैयार करके रखी हुई है। उत्तर प्रदेश पहला राज्य है जिसने माननीय उच्चतम न्यायालय के ही निर्देशानुसार धर्मस्थलों के माइक को, जो उसके परिसर के बाहर आवाज आती थी, उसको कंट्रोल कर किया है या उसको उतारा है। आप मुझे बताइए, उत्तर प्रदेश जैसे राज्य में अगर हम कर सकते हैं तो बंगाल में क्यों नहीं हो सकता? उत्तर प्रदेश तो अशांतिर आस्ताकुर, ওখানে তো আসল আস্তাকুর ওটা, ওইখান থেকে তো সব গন্ডগোলগুলো তৈরি হয়। পশ্চিমবঙ্গে কোথায় গন্ডগোল? গত মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ হয়েছে কুম্ভ মেলা। কোটি কোটি পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন, আবার অনেকের কুম্ভে স্নান করে পুণ্যার্জনের সৌভাগ্যটুকুও হয়নি। কারো পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, কারো স্টেশনেই শেষ হয়ে গিয়েছে জীবন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে কড়া আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ। 13 जनवरी से लेकर के 26 फरवरी तक 50,000 से 1 लाख श्रद्धालु पर डे वहां से आता था प्रयागराज में।
वो स्वाभाविक रूप से इस भीड़ को देख करके वेस्ट बंगाल की सरकार स्वयं घबरा गई। वह वेस्ट बंगाल की गवर्नमेंट ने, चाहे वह कांग्रेस ने, आरजेडी ने या समाजवादी पार्टी ने, महाकुंभ के बारे में जो भी बात कही है वो उनके तुष्टीकरण की पराकाष्ठा का उदाहरण है, भारत की आस्था का अपमान करने का एक उदाहरण है। लेकिन महाकुंभ ने साबित किया है कि नहीं, वह मृत्युंजय महाकुंभ था। মহাসঞ্জীবনী কুম্ভ থেকে আপনি স্বীকার করুন যে আপনার ভুলে, আপনার ব্যর্থতায়, আপনার ঔদ্ধত্যে এবং আপনি একটা অযোগ্য অপদার্থ, ভারতবর্ষের সবথেকে অপদার্থ মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একটা এত বড় রাজ্যের, আপনার পদত্যাগ করা উচিত ছিল, মাথায় দায়িত্ব নিয়ে যে এই সঞ্জীবনী কুণ্ডে সবার আগে আমি গিয়ে ডুবে মরি। যোগীর মুখে উঠে এসেছে হিন্দু মুসলমানের প্রসঙ্গ। 100 हिंदू परिवारों के बीच में एक मुस्लिम परिवार सबसे सुरक्षित रहता है। या जिस मत और मजहब या संप्रदाय या सेक्ट का अनुयायी होगा उसको उस परंपरा के अनुसार अपने सारे धार्मिक मान्यताओं या उपासना विधि को पूरी स्वतंत्रता होती है। लेकिन मैं कहता हूं 100 परिवारों के बीच में एक हिंदू की बात तो दूर करिए, 100 मुस्लिम परिवारों के बीच में 50 हिंदू सुरक्षित रह सकता है क्या? नहीं रह सकता। अब बांग्लादेश आपके सामने उदाहरण है, इससे पहले पाकिस्तान उदाहरण था, अफगानिस्तान में क्या हुआ था। রামনবমী হোক বা মহাকুম্ভ, ইফতার থেকে ঈদ, ধর্মীয় অনুষ্ঠান ঘিরে বাংলা থেকে গোটা দেশ এখন সর্বত্র পুরোদস্তুর রাজনীতি, ফায়দা তোলার মরিয়া চেষ্টা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি এবার সরাসরি রাজনীতির প্রসঙ্গে আসবো বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ, দক্ষিণপন্থী রাজনীতি, আমি একেবারে বলছি হিন্দু ভোটের মেরুকরণে ত্রিপুরা এবং আসাম দুটো মডেল তৈরি করেছে। কখনো সুনীল দেওধর, কখনো হিমন্ত বিশ্ব শর্মার মুখে হাসি ফুটেছে। আমি পরিষ্কার রাজনীতির প্রসঙ্গে আসবো। এই রামনবমী এবং তাই নিয়ে আলোচনা, তাই নিয়ে দীর্ঘদিন এই চাপানুতর প্রশাসনিক সক্রিয়তা, এটা কোথাও বিজেপিকে রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে? সুমনদা, দেখুন, পশ্চিমবাংলাতে রামনবমীর মিছিল হয়নি তা নয়। পশ্চিমবাংলাতে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ সমেত বেশ কিছু জেলাতে হয়েছে। কিন্তু রামনবমীর মিছিলের গুরুত্ব কবে বাড়ল? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে মুসলিমদের ধর্মের অনুষ্ঠানে সরাসরি তার দলের পক্ষে কথা বললেন, রাজনৈতিক বক্তব্য রাখলেন। সেদিন থেকে কিন্তু একটা অ্যান্টিথিসিস তৈরি করলেন তিনি। এবং একই সাথে ইমাম ভাতা দেওয়া এবং সংখ্যালঘু এলাকাতে তিনি যেভাবে বক্তৃতা করলেন সেটা কিন্তু বিজেপিকে উৎসাহিত করলো এবং বলা যায় যে রামনবমীর মতন অনুষ্ঠানের গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব কিন্তু কয়েক গুণ বাড়লো। এবং এই বাড়াটা কিন্তু আমি মনে করি আজকের যে শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো মতে অস্বীকার করতে পারে না। এবার প্রশ্নটা হচ্ছে যে বিজেপির সত্যি সংগঠন নেই পশ্চিমবাংলাতে, স্থানীয় স্তরে নেতা নেই, রিসোর্স নেই এবং গণ আন্দোলন গত 5 বছর করেনি। ফলে বিজেপির একেবারে শেষ তাস যদি বলেন তাহলে ধর্মের উপর ভিত্তি করে মেরুকরণ করে জিততে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এই মেরুকরণটা কি একতরফা বিজেপি করেছে? উত্তর বারবার আমি বলছি যে না। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে মুসলমান ভোট পাওয়ার জন্য, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ যেটা কংগ্রেসের দখলে ছিল 11 সালের পরেও, সেই জায়গাগুলো দখল করবার জন্য মুসলমান এলাকাগুলোতে গিয়ে যে ধরনের বক্তৃতা করতেন, যে ধরনের কথা বলতেন, তার ফলে কিন্তু আমি বলছি যে মেরুকরণ অনেক সহজ হয়েছে বিজেপির পক্ষে, যেটা আসামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই যে 26-এর কনটেক্সটে এই রামনবমীর মিছিলকে কিন্তু সবাই প্রজেক্ট করবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস তার মতন করে, বিজেপি তার মতন করে, প্রশাসন তার মতন করে। এবং আজকে আপনাকে বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র কি রাজনৈতিক নেতারা এই আমাদের রাজ্যটাকে দিব্যতান্ত্রিক রাজ্যে পরিণত করলো, গণতান্ত্রিককে দিব্যতান্ত্রিক রাজ্যে পরিণত করলো, অর্থাৎ থিওক্রেটিক স্টেটে পরিণত করলো? উত্তর না। এই যে ধর্মগুরুরা বসে আছেন, আমি ধর্মগুরুদেরকে সরাসরি অভিযুক্ত করতে চাই। কেবলমাত্র শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছে না, এই ইমাম সাহেবরা, এই মহারাজরা, তারাও রাজনীতির মধ্যে ঢুকেছেন, রাজনীতিকে ব্যবহার করছেন তারাও। অর্থাৎ রাজনীতির নেতারা ধর্মকে ব্যবহার করে মানুষের মেরুকরণ করছেন, আবার ধর্মীয় নেতারা, এই ইয়া সাহেবের মতন মানুষেরা বা শাস্ত্রী সাহেবের মতন মানুষেরা, তারাও কিন্তু রাজনৈতিক নেতাদের আশেপাশে ঘুরছেন। কোন সুযোগটা পাওয়া যাবে, কি করে ভাতা পাওয়া যাবে, কি করে অন্য কিছু পাওয়া যাবে, এবং তারাও কিন্তু উন্মাদনা তৈরি করছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, ইমাম সাহেব যতই বলুন,
এই ধর্মীয় নেতারা সরাসরিভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে রাজনীতিকে ধর্মীয়করণের ক্ষেত্রে অভিযুক্ত। তারা কেবলমাত্র মানে রাজনৈতিক নেতাদের আমি অভিযোগ করতে রাজি নই, এই ধর্মীয় নেতারাও সম পরিমাণে অভিযুক্ত এবং তারাও ধর্মকে ব্যবহার করছেন তাদের নিজের অবস্থানকে দৃঢ় করবার জন্য। বহু ক্ষেত্রেই তারা ধর্মীয় সীমানা অতিক্রম করে রাজনীতির অঙ্গিনায় ঢুকে যাচ্ছেন এবং রাজনীতিকে কলুষিত করছেন। আমি আপনাকে বলছি যে সলিলরা যেখানে শেষ করলো আমি সেখান থেকে মানে জাস্ট দুটো লাইন বলছি, প্রশাসনের কি অবস্থা হবে। আমি মনে করি পশ্চিমবাংলার প্রশাসনের দলীয় মানে ধর্মীয়করণ ঘটে গেছে, ফলে রামনবমীর অনুষ্ঠানে প্রশাসন কতটুকু নিরপেক্ষভাবে কাজ করে শান্তি বজায় রাখতে পারবে আমার ডাউট। আমি মনে করি যে শাসক তৃণমূল কংগ্রেস তার অবস্থান থেকে একরকম থাকবে, আর বিজেপি আক্রান্ত দেখাবে, বিজেপি দেখাবে আমি আক্রান্ত, আর তৃণমূল তার মতন করে শক্তি প্রদর্শন করতে চাইবে। ফলে আলটিমেটলি 2023-এর মতন একটা অবস্থানের আশঙ্কা করছি। কিন্তু যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবে যে ধর্মীয় অনুষ্ঠানটাকে ধর্মের বা সামাজিক জায়গায় আবদ্ধ রাখুন, রাজনীতির আঙ্গিনায় কথা বলেছেন। আপনাদের দু তরফেই যে রাজনীতিকে আপনারাও ব্যবহার করছেন। আমি স্পষ্ট করে দুটো পয়েন্টে বিশ্বনাথের বিরোধিতা করছি। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রেড রোডে গেলেন কি না গেলেন তার জন্যে মুসলিম ভোট তৃণমূলের দিকে চলে গেল। মুসলমানরা কি এত মূর্খ ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা নাকি দিদির কাছে গিয়ে বারবার বলে ঘুর করে গিয়ে দিদির কাছে ইমাম ভাতা চেয়েছি। দিদি কিন্তু ইমাম ভাতা আমাদের চাওয়ার আগে দিয়েছেন, কারণ ইমাম সাহেবরা বেসিক্যালি অর্থনৈতিকভাবে দুর্বল। দিদি সেটা দেখেছেন, কারণ তিনি মাঠে ময়দানে রাজনীতি করেন। তিনি দুর্বল শ্রেণী, একটা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, তাদেরকে তিনি সহায়তা করেছেন ইকোনমিক্যালি। তার সঙ্গে ধর্মের কি সম্পর্ক, তার সঙ্গে ধর্মীয় নেতাদের কি সম্পর্ক? আমরা তাদের পেছনে ঘুর করে এই ধরনের কথাবার্তা। আমার প্রশ্ন হচ্ছে আমি বলছি ইমাম সাহেবরা কতটা নেতিবাচক অবস্থান নেয় যখন আপনাদের ভাতা দিল, আপনাদের একবার মনে পড়লো না গরিব ব্রাহ্মণ বুদ্ধির অবস্থা কি? কেন আপনারা দাবি করেন গরিব ব্রাহ্মণদের জন্য ভাতা চাই দিদি? সেই কথা বলতে পারেননি কেন বলতে পারেননি আপনারা? দায় কি দেখুন, কেন বলতে পারেননি? দায় কি দেখুন, গরিব ব্রাহ্মণদের জন্য দাবি করতে পারেননি। দায় কি দেয় না ব্রাহ্মণদের? আপনি জানেন, একবার মনে হয়নি? আপনি জানেন, আমি বলছি একদম আমি এটাই বলছিলাম যে এইটাই হচ্ছে মেরুকরণের সমস্যা। আমি বেশ আমি আসবো, কিন্তু আমি মহারাজের কাছে আসবো। শাস্ত্রী সাহেব আপনি বলুন, আপনাদের বিরুদ্ধে এই একই অভিযোগ করেছেন যে রাজনীতিকে আপনারাও ব্যবহার করছেন। রাজনীতিকে আপনারাও সব ধর্মের ধর্মগুরুরা ব্যবহার করছেন, আপনারাও ব্যবহার করছেন রাজনীতি। আমরা ভারতবর্ষের প্রাচীন ঋষির ভারতবর্ষ যদি দেখি, তাতে দেখতাম রাজসভায় অনেক সিদ্ধ ঋষিগণ থাকতেন, তারা রাজাকে গাইডলাইন দিতেন, সম্রাটকে গাইডলাইন দিতেন। তারা কিন্তু চাটুকারিতা করতেন না। তারা সম্রাটের সিংহাসনেও বসতেন না, সেটাও বলি। ধর্মগুরু রাজানুগ্রাহী হবেন না। আপনি দেখান কোন মঠের কোন মহারাজ আজ পর্যন্ত কোন রাজশক্তির কাছে গিয়ে তার ভিক্ষার ঝুলি পেতেছে? আমি আপনার সাথে একমত। আমি বলছি যে সেই গেরুয়া বসনধারীরা লাল বাতি শুধু গাড়িও চড়তেন না, লাল বাতির গাড়িও চড়তেন না, তারা রাজ সিংহাসনেও বসতেন না। আমি তো একমত আপনার সঙ্গে। কোন মহারাজকে আমি আমার পরিষ্কার বাগেশ্বর বাবা থেকে প্রভোকেশন ছড়ানো হয়। বাগেশ্বর বাবা কি পলিটিক্যাল পার্টি লিডার না? 24 এর আগে বাগেশ্বর বাবা পলিটিক্যাল পার্টি লিডার না। আমার আপত্তি আপনি কোথাও গিয়ে ভোট করেছেন? আপনাদের একটু বলতে আবার প্রশ্ন, যখন রেড রোডে বাংলাদেশের ইস্যুতে মানে আপনারা আমন্ত্রণ করেন শুভেন্দু অধিকারীকে কেন করেন? শুধুমাত্র আমরা কেন আপনারা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে কেন আপনারা ধর্মীয় না করেন? আমরা বিজেপির ধর্মীয় নেতারা যায় গীতায় কেন যায়? কেন যায় করেছি? আপনারা একটা সাইড দিচ্ছেন, কেন একটা সাইড ছিল? আর
আপনি বোধহয় জানেন না, নবান্নে আমাদের আমন্ত্রণ পত্র পৌঁছেছিল। কেউ যদি কেন বিজেপির সাথে বিজেপির অনুষ্ঠানে আপনাদের মহারাজা হাজির হয় কেন? আমাদের বহু ক্ষেত্রে বিজেপির অনুষ্ঠানে আপনাদের মহারাজা হাজির হয় কেন? যেমন করে ইমামরা কোন পার্টির অনুষ্ঠানে শাসক দলের অনুষ্ঠানে ব্যানার যেখানে আছে শাসক কোন ধর্মগুরু সেখানে যান না। অন্ধকারের জায়গাগুলো কিন্তু না ইমান না খুব দ্রুত অন্ধকারের জায়গাগুলো নিয়ে কথা বলেন না। কোন ধর্মগুরু ইমাম সাহেব ফ্ল্যাগ ব্যানার যেখানে আছে যান না। যে ইমামরা কত গরিব আর ব্রাহ্মণরা কত গরিব, গোটা রাজ্যের যে অবস্থা আছে, দেশের যে অবস্থা আছে, মানুষ গরিব, এতে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। একজন গরিব রিক্সা চালক, সে হিন্দু না মুসলমান, ধর্ম তার ব্যাপার না, সে গরিব রিক্সা চালক। আমি বলছি মনে করুন সাচার, আমি একবার একমত, আমি বলছি যে মনে করুন সাচার কমিটির রিপোর্ট, তাতে আলাদা করে ইমাম সাহেব নয়, সার্বিক সংখ্যালঘু সমাজ কোথায় দাঁড়িয়ে আছে চোখে আঙুল দিয়ে সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে দিয়েছিল। কিন্তু একদম আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, বুঝতেই পাচ্ছেন তীব্র মেরুকরণ শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের মধ্যে স্টুডিওতেও রাজনীতির কাণ্ডারীরা পাল তুলেছেন, কিন্তু ভয়টা হচ্ছে হিংসা ছড়ালে রক্ত ঝরে, এবং আই রিপিট, সেই রক্ত ঝরে গরিব মানুষের। ভুলে যান কর্মসংস্থান, ভুলে যান উন্নয়ন, কিন্তু একটা অশান্তি হলে বড় নেতানেত্রীর গায়ে আঁচটুকুও লাগে না, মারে এবং মরে দুতরফেই কিন্তু গরিব সাধারণ মানুষ। মানবেন? শুনুন একদম সংবিধানের দোহাই দিয়ে বলছি, ভারতের সংবিধান না, দন্তস্ব উঙ, তারপর যে সাজা যে বিধান, তার দোহাই দিয়ে বলছি, আপনি যদি ঢিল মেরে আমার নাক ফাটিয়ে দেন, আমি এক ঘুষি মেরে আপনার দাঁত ভেঙে দেবো। অর্থাৎ এতক্ষণ তো এটাই শুনলাম আমরা, যে গোটা ঘটনাটা হচ্ছে সেটাই। তারপর বলতে ইচ্ছা করছে আর কি দেখবে আইপিএল, 6 এপ্রিল আসল খেল। সুতরাং জনগণ আর কোনো আলোচনা করবেন না, মোটামুটি যা শুনে নিয়েছেন, বাজারে যা নামানো হয়েছে, তাতে আগামী দিনগুলোতে কোনো চিন্তা নেই আপনাদের। ঈদ, দুর্গাপুজো, এতেও আমরা ব্যাপক ঢিল ছোড়াছুড়ি করব। আজকে যা দিন দাঁড়াচ্ছে, মোটামুটি যে আলোচনার দিকে যাচ্ছি, তাতে মোটের ওপর শান্তিতে থাকার কোনো জায়গাই নেই। সুতরাং ক্রিকেট নয়, ফুটবল নয়, এদিক থেকে ঢিল, ওদিক থেকে ঢিল, ওদিক থেকে পাটকেল, এর মাধ্যমে আমাদের ধর্ম এবং রাজনীতি দুটোই নির্ধারিত হবে। কোনো বামপন্থী টামপন্থীর ব্যাপার নেই। আমি তো ভাবছিলাম কৌতুককে জিজ্ঞেস করব যে সিপিএম এখন ঠিক কোন দিকে, বিজেপি সম্পর্কে তাদের বক্তব্য কি, তৃণমূলের সর্বধর্ম সম্পর্কে তারা কি ভাবছে। তৃণমূলকে জিজ্ঞেস করে ভাবছিলাম, তৃণমূল যে বছর 2 আগে রামনবমীর মিছিল করেছে, এবার আবার করবে কিনা। কিন্তু এখন দেখে বুঝলাম যে এত রাজনৈতিক আলোচনায় গিয়ে কোনো লাভ নেই, পরিষ্কার ঢিল ছোড়াছুড়ি। আজকে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে কথা বললে যেটা মুশকিল হবে, সবাই বলবে এই ব্যাটা প্যাসিভ সিপিএম হয়ে গেছে বা প্যাসিভ কংগ্রেস হয়ে গেছে। আমি যে সময়টার কথা বলবো, সেই সময় সিপিএম এবং কংগ্রেস পরস্পরের বিরোধী ছিল এই পশ্চিমবঙ্গে, এবং সেই দীর্ঘ সময় জুড়ে যতক্ষণ লড়াইটা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ছিল, এই ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি। হ্যাঁ, দাঙ্গা কি হয়নি, বিভিন্ন সময় হয়েছে, 92-এর সময় একটা গোলমাল হয়েছে, কিন্তু এটা বারবার আপনারা ভেবে দেখুন, যাদের একটু বয়স হয়েছে, যে সিপিএম পক্ষে আর কংগ্রেস বিরুদ্ধে সেই সময় এই ধরনের ঘটনা আপনারা খবরের কাগজে কটা দেখেছেন। আপাতত 3000 মিছিল, 43 জায়গায় হামলা, কুম্ভে 65 কোটি, রামনবমী মিছিলে 1 কোটি 20 লক্ষ। এই স্ট্যাটিস্টিক্স দেখে যা বুঝলাম সেটা হচ্ছে মোটের ওপর 3000 মিছিলে 4000 করে মানুষ থাকবেন, 1 কোটি 20 লক্ষ হবে। ফলে এই ঘটনা যখন ঘটে যাবে, আমার মনে হয় তারপর আর মানুষের অন্য রাজনীতি নিয়ে ভাবতে হবে না। রামনবমী মিছিলে আমরা নেমে পড়েছি। ফলে আমার মনে হয় অবশ্যই এই ঘটনা যদি ঘটে, 1 কোটি 20 লক্ষ মানুষ যদি সত্যি পশ্চিমবঙ্গের পথে নামেন, তবে বিজেপি ভোটে জিতে যাবে, তারপর এত ভাবার কি আছে। এর পরের যে কথাটা, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমার মন্দিরটা কোথায় হবে। আমাদেরও তো একটা মন্দির আছে, আমাদের নিজের ধর্ম আছে। তা আমার সেই জায়গায় দাঁড়িয়ে একটু ওই একই, নিজের তো কোনো ভাষা নেই, ভাষা যার কাছ থেকে শিখেছি, যিনি আমাদের যেটুকু বুদ্ধি, যেটুকু ভাষা, তার পিতৃপুরুষ, সেই রবীন্দ্রনাথের কথা বলতেই হবে। এবং অনধিকার প্রবেশ যে গল্পের নাম, সেই অনধিকার প্রবেশ গল্পে যে চরিত্রটির কথা বারবার করে বলতে হবে, সেটা হচ্ছে জয়কালী। এবার ঘটনা ঘটেছে কি, জয়কালীর মন্দিরে, জয়কালী তো ভীষণ সূচিবায়ুগ্রস্ত, তা একটি অসুচি প্রাণী ঢুকে পড়েছে তার তুলসী তলায়, এবং যথারীতি আক্রমণ করেছে বাইরের থেকে। সেই প্রাণীটি থরথর করে কাঁপছে। তা জয়কালী রুদ্ধদ্বারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন, যা বেটারা, ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস নে।
ফলে একজন মানুষ হিসেবে এবং একজন হিন্দু ধর্মের মানুষ হিসেবে ওই জয়কালীর মতো বলার যেন জোরটা থাকে যে আমার যে মন্দির, আমার যে ধর্মের মন্দির, সেটা কেউ অপবিত্র করিস নে। এবং পশ্চিমবঙ্গের মানুষ নিজের নিজের ধর্ম যারা পালন করেন তারা নিজের মসজিদ এবং নিজের মন্দির, নিজের চার্চ, নিজের সিনাগগ যেন কেউ অপবিত্র না করে তার দিকে নজর রাখুন। রবীন্দ্রনাথের শেষ কটা কথা বলে শেষ করছি। জয়কালী ঠাকুরানী যে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অসুচি জন্তুকে আশ্রয় দিবেন, ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না। এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন, কিন্তু ক্ষুদ্র পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া রইল। খারাপ ভাষা ব্যবহার করব না। এই সমাজ, এই ক্ষুদ্র সমাজ যা খুশি করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি বলছি যে ঢিল ছোড়াছুড়ির কথা শুভময়দা বললেন, আমি বলছি যে এরপর প্রশাসনের উদ্দেশ্যে একটাই কথা বলার থাকে যে সাধারণ মানুষের নিরাপত্তায় ঢিল দেবেন না। বুঝতেই পাচ্ছেন তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কিন্তু শুভময়দা যখন বলছিলেন অর্ণব অনেকক্ষণ ধরে, আমি জাস্ট দুটো কথা প্রতিবাদ প্রতিবাদ নয়, আমি জাস্ট শুভময়দা প্যাসিভ সিপিএম না প্যাসিভ কংগ্রেস আমি জানি না। উনি নিজেই বললেন যে আমাকে এরকম বলে দিতে পারবে, আমি জানি না উনি কোনটা। আমি শুধু এইটুকু মনে করি 1980-র দশকে যে বাইনারির কথা উনি বলছেন সেই বাইনারির মধ্যে আজকের যে উগ্র হিন্দুত্ব, এই চেহারাটা কি ছিল? গোটা ভারতবর্ষ কোথায় ছিল না। এই চেহারাটা পুরোটাই পাল্টেছে, কিন্তু অনেক বেশি করে পাল্টেছে এই 21 শতকে এসে, এবং বিশেষ করে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর। এই সব নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আরে তুমি এসব বলো না, তাহলে আমি 1975 বলবো কি সুন্দর আইয়া পদত্যাগ করেছিলেন এবং তিনি লিখেছিলেন কেন আমি ফরিদপুরতে পদত্যাগ করলাম, কেন করেছিলেন? আরএসএস কে সঙ্গে নিয়েছিলেন, আরএসএস কে সঙ্গে নিয়েছিলেন। জনসংঘ ভোট 21টা আসন থেকে 91টা আসন হয়েছিল, 72 সালে ছিল হচ্ছে জনসংঘ পেয়েছিল 21টা, 77 সালে পেয়েছিল 91টা, ওইটা পেয়েছিল 6 জন লোক। এবং তার যে দলিল, সেই দলিলের মধ্যে একটা অত্যন্ত প্রমিনেন্ট পয়েন্ট ছিল যে আরএসএস কে কেন আপনারা বৈধতা দিয়েছেন। আমি পরে বিষয় জানো, তুমি শুধু দক্ষিণ কলকাতার একাধিক দেওয়ালে যাবে, দেখতে পারবে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুটিলে ভোট দিতে। ইমাম সাহেব যা বললেন, তোমার এই ধর্মত্ব বলো, হিন্দুত্ব বলো, 20টা যৌথ মঞ্চের সেই 43টা সেই সেন্সিটিভিটি অ্যাসার্টেন করে দেওয়া, যাই বলো, ইমাম সাহেবের সেই সংখ্যালঘু সম্প্রদায়ের দীনতা, দারিদ্র, জীবন জীবিকা সব কিছু রেখে আমি একটাই কথা বলবো, সবার উপরে ভোট সত্য, তাহার উপরে নাই। বেশ, আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো, যেটা এই মাত্র যে নিয়ে বিতর্ক হয়েছিল যে আরএসএস তাদের প্রভাব পশ্চিমবঙ্গে বাড়াচ্ছে কিনা। পরিসংখ্যান কি বলছে, তথ্য কি বলছে দেখুন। ভোটে লড়ে বিজেপি, কিন্তু ভোটের লড়াইয়ের জন্য জমি তৈরিতে বহু ক্ষেত্রেই বড় ভূমিকা নেয় আরএসএস, বিজেপির চালিকা শক্তি। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে চূড়ান্ত শক্তিশালী জায়গায় পৌঁছতে পারেনি বিজেপি, তবে আরএসএস তাদের শক্তি লাগাতার বাড়িয়েই চলেছে। 2026-এর বিধানসভা ভোটের আগে চমকপ্রদ তথ্য সামনে এনেছে খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজ্য শাখা। সংঘের সদ্য সমাপ্ত দুদিনের সমন্বয় বৈঠকে বলা হয়েছে, গত 1 বছরে বাংলায় আরএসএস এর শাখা বেড়েছে 538টি। সূত্রের খবর, রাজ্যের 3টি প্রান্ত উত্তর, দক্ষিণ, মধ্য মিলিয়ে রাজ্যে মোট 3500 শাখা তৈরি হয়েছে আরএসএস এর। গত 13 বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরএসএস এর শাখা বৃদ্ধি হয়েছে প্রায় 3500। সম্প্রতি বঙ্গ সফরে এসে আরএসএস প্রধান মোহন ভাগবত স্পষ্ট করে দিয়েছেন তিনি কি চান। संघ क्या करना चाहता है, तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है, क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। সংঘ প্রধান মোহন ভাগবতের 11 দিনের রাজ্য সফরের পর হাওড়ার উলুবেড়িয়ায় 2 দিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক করে আরএসএস।
যেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রাজ্য বিজেপির শীর্ষ স্তরের প্রায় সমস্ত নেতানেত্রী হাজির ছিলেন। 21শে মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত সমন্বয় বৈঠক হয় বেঙ্গালুরুতে। বাংলার বুকে বিজেপিকে শক্ত জমির ওপর দাঁড় করানোর লক্ষ্যেই যে আরএসএস এর তৎপরতা তাও স্পষ্ট। প্রশাসনের দুধেল গাই, তাদের অত্যাচার সহ্য করা, তোষণ করা, এর রিভার্স মোবিলাইজেশনে হিন্দু মোবিলাইজেশন হয়েছে, পলিটিক্যাল হিন্দুত্বের মোবিলাইজেশন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন, ওনার রাজনীতি ভারতীয় জনতা পার্টিকে তৈরি করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি সেই জায়গাটা ব্যবহার করবে। যেভাবে সংখ্যাগুরুকে বঞ্চিত করে এক পেশে সংখ্যালঘু তোষণ, এইগুলো মানুষকে বিরক্ত করেছে, বিরক্ত করেছে মানুষ। সেই কারণের জন্য এই জাতীয় এক পেশে তোষামদের রাজনীতি বন্ধ করতে চায়। সিপিএম বলছে তৃণমূল আমলে আরএসএস এর বারবারন্ত থেকেই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রেড কার্পেট পেতে দিয়েছে। তৃণমূল আসার পর পশ্চিমবাংলায় ওদের শাখার সংখ্যা বেড়েছে প্রায় 6 গুণ। এমনভাবে তৃণমূল চলেছে যে ঘরে বসে বিজেপি তার বৃদ্ধির সুযোগ পেয়েছে, আরএসএস তার বৃদ্ধির সুযোগ পেয়েছে। সেই কারণেই দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবাংলার বিজেপি নেতাদের যতটা ভরসা করেন, বিজেপির বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জি তার চাইতে বেশি ভরসা করেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যাও। এই মুহূর্তে এ রাজ্যে 336টি স্কুল পরিচালনা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, যেখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 88,000। আরএসএস সংগঠন বাড়ার কোনো চিহ্ন কোনো উপনির্বাচনে পেয়েছেন? পাননি। কিন্তু বলছে আরএসএস এর সংগঠন বেড়েছে, আমাদের শাখা বেড়েছে অনেক। হ্যাঁ, যে শাখাগুলোতে আগে লোক রিলাক্টেন্টলি যেত না সকালবেলায়, এখন যায়, কারণ শাখা হয়ে যাওয়ার পর ভালো খাবার দাবার থাকে। সংগঠন বেড়েছে কিনা জানি না, আরএসএস এর টাকা বেড়েছে প্রচুর, বিজেপি ক্ষমতায় আছে। বাংলায় বাড়ছে আরএসএস, আসন্ন বিধানসভা নির্বাচনে কি বিজেপির তাতে সুবিধা হবে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। না, আরএসএস এর দুর্গা তো মমতায় তো বারবার ওরা ঘোষণা করেছে, এটাই তো চুক্তি হয়েছিল। আমি কংগ্রেস ভাঙিয়ে দল তৈরি করব, বিজেপি আরএসএস এর টাকায় দল তৈরি হবে, পশ্চিমবাংলা থেকে বিজেপি ফুটিংস পাবে, পশ্চিমবাংলা থেকে তৃণমূল সমর্থিত একটু দাঁড়াও না, মাঝে ইনস্টলমেন্টটা কেন ডিস্টার্ব করছো, পরে বলো। তো আরএসএস তার মমতা তার কথা রেখেছে, রেড কার্পেট পেতে দিয়েছে এবং 13-14 হাজার স্কুল তৈরি হয়েছে। আরএসএস তার কাজ করতে পারে, আরএসএস যত বিভাজনের রাজনীতি করবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেতে দিল যাতে আরএসএস রাজনৈতিকভাবে তাকে চ্যালেঞ্জ করতে পারে। সুনীল দেওধর যে পড়ে থেকে 25 বছর পড়ে থেকে ওখানে আরএসএস এর সংগঠন তৈরি করলেন, কি করছিল ওরা কি করছিল? নাম্বার 2 হচ্ছে কেরালা, এবার একটা সিট পেয়েছে, এবার কিন্তু বিজেপি একটা সিট পেয়েছে এবং ভোট পার্সেন্টেজ বেড়েছে। কি করে বাড়ছে? কৌস্তব বলছে যে রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে। আমি দ্রুত আপনাদের সামনে কয়েকটা একেবারে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস নিয়ে কি বলেছেন রাখবো। আমি প্রথমে রাখবো 2022 সালের মে মাসে। লক্ষ্য করবেন, এই এখন 11 দিন মোহন ভাগবত ছিলেন বলে যে এত বিতর্ক, তৃণমূলের আক্রমণ ইত্যাদি ইত্যাদি। 2022 সালের 17ই মে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে আরএসএস প্রধানের এই সফরের প্রসঙ্গ এসেছিল। কি বলেছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখাবো। কেশিয়ারিতে আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে, কি কাজ? দেখবেন, ভালো করে প্রোটেকশন দেবেন যেন কোনো দাঙ্গা টাঙ্গা না করে। না, ঠিক হবে, ঠিক আছে ম্যাডাম, ঠিক হয়ে যাবে। আর পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ম্যাডাম, যাতে বোঝে যে আমাদের এখানে আসলে আমরা কাউকে অতিথি হিসেবে আমরা কাউকে ফেলে দিই না, আমরা যত্ন করি। ঠিক আছে? ঠিক ম্যাডাম। কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না আবার। না ম্যাডাম, না ম্যাডাম, তাহলে কিন্তু পেয়ে বসবে। ঠিক ম্যাডাম, লক্ষ্য রাখবেন ভালো করে। এই 2022 সালের 31শে আগস্ট নবান্নে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, একেবারে পাশাপাশি সেটাও দেখাবো। আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে করে না সাপোর্ট, তারাও একদিন হাত ভাঙবে। আরএসএস এত খারাপ ছিল না, এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখনও ওদের মধ্যে ভদ্রলোক কিছু আছেন যারা বিজেপিকে ওইভাবে সাপোর্ট করে না, একদিন তারাও বাদ ভাঙবেন। আর সরাসরি 2023 সালের 23শে নভেম্বর
তিনি বলেন যে আমি ছট পুজোর ঘাটে গেছিলাম, আমি দেখেছি একটা ক্যাম্প করে বসে আছে, লেখা আছে RSS। আপনি ধর্ম করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে সব থেকে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না। অর্থাৎ তার আগের বছর বলেছিলেন যে বিজেপিকে সাপোর্ট দেবেন না, একদিন বাঁধ ভাঙবে, আর সরাসরি সেই অ্যাপিলটা করলেন 2023-এর 23শে নভেম্বর। দেখুন, আমি সেদিনকে ছট পুজোয় ঘাটে গিয়েছিলাম, আমি দেখছি একটা ক্যাম্প করে বসে আছে, লেখা আছে RSS। আপনি ধর্ম করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ দয়া করে সবচেয়ে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না। যাকে মুখ্যমন্ত্রী মিন করছেন, আমি শুধু তথ্যের খাতিরে বলতে হবে, 30শে মার্চ এদেশের প্রধানমন্ত্রী নাগপুরে যাচ্ছেন RSS এর বৈঠকে। শুধু আমি পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কৌশলগত জায়গা থেকে এই কথাগুলো বলেন। তিনি সবসময় ভালো CPM, খারাপ CPM, বুদ্ধদেব বাবু ভালো, জ্যোতি বসু খারাপ, সূর্যকান্ত মিশ্র খারাপ, এইরকম মানে বিভাজন করেন। ফলে ভালো RSS, খারাপ RSS, ভালো বিজেপি, খারাপ বিজেপি। কিন্তু আমি আপনাকে উইথ অথরিটি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের সাথে RSS এর দীর্ঘ সম্পর্ক ছিল। যখন মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন হচ্ছে তখন RSS ফুল ফেজে ছিল, এবং সেটা তৃণমূলের একাধিক নেতা বলেছেন। পরবর্তী পর্যায়ে আপনাকে বলছি 2011-র পরিবর্তনে সরাসরি RSS মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন বামেদের পরাজিত করবার ক্ষেত্রে, এবং তারপরেও আমি আপনাকে বলছি RSS এর একটা বিরাট অংশ লোক, এমনকি আপনার স্টুডিওতে আসা লোকও বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের আটকাতে পারে, এবং তারা বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হিন্দুত্বের প্রশ্নে অনেক বেশি তাদের সহায়ক। বেশ, আমি বিস্তারিত, আমার যেহেতু প্রসঙ্গটা উঠলো, আমি পরপর 3টে অংশের বক্তব্য রাখলাম। আমার পরের বিষয়ে যাব, কিন্তু তার আগে আপনারাই নিয়ে কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড X অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে আমার পরবর্তী বিষয়ে আসবো। সঞ্জয় দেবনাথ তিনি লিখছেন, RSS ছাড়া এ রাজ্যে বিজেপির গতি নেই। অশোক কল লিখছেন, পশ্চিমবঙ্গে RSS কোনো কালেই দাগ কাটতে পারেনি, এবারও ব্যতিক্রম হবে বলে মনে হয় না। প্রীতম বসু লিখছেন, RSSকে উপেক্ষা করার ফল লোকসভা ভোটে পেয়েছে বিজেপি, আর তারাই ভুল করবে না। অভিষেক রায় লিখছেন, উল্টো দিকে RSS বিজেপি যেই থাক, তৃণমূলের একটাই নাম যথেষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমেন বিশ্বাস লিখছেন, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি একের পর এক রাজ্যে RSS খেলা ঘুরিয়েছে, পশ্চিমবঙ্গে কি হয় দেখতে হবে। ঠিক এইখান থেকে আমি আমার পরের এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রতিবেদনে আসব। ভাবুন, রাজ্যের পুলিশের ওপর যদি ভরসা না হয়, আমরা দেখেছি আদালত বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলে, কিন্তু ঘটনা যদি এই রকম দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, CISF জওয়ানরা তারা ভুয়ো আয়কর অভিযানে সামিল হচ্ছে, 8 জনের বাহিনী ভুয়ো IT রেড করছে, তাতে 5 জন নকল আয়করের অফিসার নন, আসল CISF এর জওয়ান, একজন আবার ইন্সপেক্টর। ভাবুন, এই ঘটনা ঘটেছে এই রাজ্যে, মারাত্মক। আমি বিশ্লেষণে আসব, আগে প্রতিবেদন। ভুয়ো সিবিআই অফিসারদের তল্লাশি অভিযান, আসল সিবিআইকে মাত। স্পেশাল 26 ছবি দেখে হতবাক হয়ে গেছিল সিনেপ্রেমীরা, কিন্তু এবার বাস্তবে যা দেখা গেল এক কথায় তার নজিরবিহীন। আসল CISF জওয়ানরা চালালেন নকল আয়কর অভিযান। নগদ 3 লক্ষ টাকা সহ প্রচুর সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এক ইন্সপেক্টর সহ গ্রেফতার করা হলো CISF এর 5 জনকে। মিডলম্যান, ড্রাইভার সহ পুলিশের জালে পড়লেন সব মিলিয়ে মোট 8 জন। আসল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নকল এই অভিযানের খবর সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানার এই যে বাড়ি, এই বাড়ি কিন্তু একেবারে চিনার পার্কের কাছে। এই বাড়িতেই 17 তারিখ গভীর রাতে অভিযান চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিজেদেরকে পরিচয় দেন আয়কর দফতরের আধিকারিক, তেমনটাই কিন্তু অভিযোগকারিনী স্পষ্টত অভিযোগ করছেন। সম্প্রতি বাগুইআটি থানায় চিনার পার্কের বাসিন্দা বিনীতা সিং নামে এক মহিলা জানান, তাদের বাড়িতে আয়কর অফিসার পরিচয় দিয়ে নগদ ও প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে কয়েকজন। 17 তারিখ গভীর রাতে 5 জন ব্যক্তি আসেন। প্রথমে পুলিশ পরিচয় দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন, এবং পরবর্তী ক্ষেত্রে বাড়ির প্রত্যেক সদস্যকে একটি লিভিং রুমের মধ্যে বসিয়ে রেখে তারা পরিচয় দেন তারা আয়কর দফতরের আধিকারিক। তারা কিন্তু এখানে আয়কর হানা দেওয়ার জন্যই এখানে এসেছেন, তাদের বাড়িতে এসেছেন, তেমনটাই কিন্তু তারা বলতে থাকেন, তেমনটাই অভিযোগকারিনীর দাবি। মহিলার অভিযোগ, রাত 2টোর পরে বাড়িতে ঢোকে অভিযুক্তরা প্রায় 3 লক্ষ টাকা নগদ ও প্রচুর সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা।
ছজন লোক এসেছিল, ফ্যামিলি লোককে কালেক্ট করে ওরা সবাইকে লিভিং রুমে বসিয়েছে। তারপরে ওরা বলেছে কি আমরা আইটি থেকে এসেছি। তো 3 জন সিভিল ড্রেসে ছিল আর 3 জন यूनिफॉर्म ছিল, खाकी यूनिफॉर्म। जो भी था सब लिया वो लोग सामान, फिर लेके चले गए। যাওয়ার সময় সিসিটিভির তার কেটে দিয়ে যায় তারা। আর এখানেই সন্দেহ দানা বাঁধে অভিযোগকারীদের। তদন্তে নেমে এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর ইন্সপেক্টর অমিত কুমার সিং ও সিআইএসএফ এর 4 কনস্টেবল রামু সরোজ, জিতেন্দ্র সাউ, লক্ষ্মী কুমারী এবং থাপা নামে মোট 5 জনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। চাঞ্চল্যকরভাবে গ্রেফতার করা হয় অভিযোগকারিনী বিনীতা সিং এর সৎ মা, এক মিডলম্যান এবং এক ড্রাইভারকেও। এই ঘটনার নেপথ্যের মূল মাথা হিসেবে পুলিশ যেটা মনে করছে, বাগুইআটি থানা তদন্তকারী দলের আধিকারিকরা, এই অভিযোগকারিনীর সৎ মা আরতি সিং, তিনি কিন্তু গোটা ঘটনাটা করিয়েছেন এবং সিআইএসএফ জওয়ানের সঙ্গে পূর্ব পরিচিত থাকার দরুন তিনি কিন্তু সেই সিআইএসএফ জওয়ান অমিত কুমার সিংকে গোটা বিষয়টি, এই গোটা যে লুঠের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তিনি করেন। নাইট অ্যারাউন্ড 2টোর সময় কিছু লোক এসে আইটি ডিপার্টমেন্টের নাম করে একটা রেড করেছিল। তো এই রেডের পরে ওনারা ভ্যালুয়েবল আইটেমস মানে ক্যাশ আর আদার অর্নামেন্টস সিজ করে ওখান থেকে নিয়ে গেছে। এই মিডল ম্যানকে এই গাড়ি হায়ার করার জন্য বলা হয়েছে সিআইএসএফ এর একটা 3 স্টার অফিসার মানে ইন্সপেক্টর। তো অন দ্য বেসিস অফ টেকনিক্যাল এভিডেন্স আমরা এই সিআইএসএফ এর ইন্সপেক্টরকে অ্যারেস্ট করলাম ফারাক্কা থেকে। কিন্তু কিভাবে এই চক্রান্তের পর্দাফাঁস হলো? পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা 2টি গাড়িতে আইকন অফিসারের নাম করে ভুয়ো তল্লাশি অভিযান চালাতে এসেছিল। সেই গাড়ির নম্বর থেকে গাড়ি দুটির হদিশ পায় পুলিশ। সেখান থেকেই প্রথমে গাড়ির চালক ও মিডলম্যানকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে উঠে আসে সিআইএসএফ জওয়ানদের পরিচয়। এর মধ্যে অমিত কুমার সিং এর পোস্টিং ছিল ফারাক্কা ব্যারেজে। সিআইএসএফ এর কনস্টেবল লক্ষ্মী কুমারী কয়েক মাস আগে আরজিকর মেডিকেলে পোস্টেড ছিলেন। বর্তমানে তিনি পোর্ট এলাকায় কর্মরত। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। নিঃসন্দেহে এই তদন্তে পুলিশের প্রশংসা করতে হবে, কিন্তু আমার আশঙ্কাটা একেবারে অন্য। সেটা হচ্ছে কিছুদিন পরে এরকম দেখবো না তো যে ডাকাত পুলিশ নিয়ে ডাকাতি করতে যাচ্ছে। আমি বলছি প্রায় সেই রকম ব্যাপার তো, জাল আইটি অফিসার যাচ্ছে, সঙ্গে অরিজিনাল আসল সিআইএসএফ। আমি বলছি কোন দিকে যাচ্ছি আমরা? এরপর এই স্পেশাল 26-এর উদাহরণ দেখলাম। স্পেশাল 26-এর চিত্রনাট্যকারও কিন্তু এতটা ভাবতে পারেননি যে একটা জাল অভিযানে আসল সিআইএসএফ সঙ্গে যাবে। এ কোন দিকে যাচ্ছে কেয়া? সঙ্গদোষে গায়ের বদনাম। দেখুন, যারা যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, পশ্চিমবঙ্গে এসে এই সিআইএসএফ এটা পশ্চিমবঙ্গের দায় না, অবশ্যই না। যে অফিসার বা যে কনস্টেবলদের ধরা হয়েছে তারা একেবারে অসৎ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এদের মধ্যে একজন তুমি ভাবো আরজি করে ডিউটিতে ছিলেন। ঠিক, আমি বলছি ভেতরে লোক ঢুকিয়েছেন কিনা গণ্য, এই যে সততার নমুনা এবং পুলিশের প্রশংসা। আমি খালি একটা কথাই বলতে চাই যে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। এবং তার সঙ্গে এটাও বলবো, এই রাজ্যে সবকিছু তো সিভিক হয়। শোন, আমরা দেখেছি সিভিক নার্স, সিভিক ডাক্তার, সিভিক পুলিশ। এই সিভিক পুলিশও দেখেছি আমরা কিভাবে তারা কোথাও তোলাবাজি, আপনার সাথে আমরা দেখেছিলাম যে কিভাবে মারধর করছে। ঠিকই তো, কিন্তু যখন পুলিশ ফেল করে তখন কেন্দ্রীয় বাহিনী এরপরে অর্ণবরা এই উদাহরণটা দিয়েই বলবে, এই স্টুডিওতেই বলবে যে এই কেন্দ্রীয় বাহিনী চাইছে বিরোধীরা। শেষ কথা বলি আমি, শেষ কথা। আমার খুব ভালো লাগলো, আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশকে যে তারা গ্রেপ্তার করতে পারে। এরা এত দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করতে পারে। যদি সেই বাগুইহাটি সেই কাউন্সিলরটাকে যদি এরকম দ্রুততার সঙ্গে, বা শেখ শাহজাহানকেও এরকম দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করতো, তাহলে আমার ভালো লাগতো। সলিলা, দেখো, এই তুমি যেটা বললেন না, দিস ইজ ক্রাইম অ্যান্ড ক্রিমিনালসদের জন্য সেফ ল্যান্ড ফর ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। বাট ইন দিস পার্টিকুলার কেস তুমি ডিসি স্টেটমেন্টটা দেখলে, টেকনিক্যাল এভিডেন্সেস সব কালেক্ট করেছে একদম। এবং আমার যতদূর মনে হয় পিসি চেয়েছে, অ্যান্ড খালি পিসি চেয়েছে খালি না, হায়েস্ট সেকশনস অফ ল ওয়ার পুট, মানে মানে চিটিং বাই পার্সোনেশন, চিটিং, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অল সেকশনস অফ ল লাগিয়েছে। এক্ষেত্রে লাগিয়েছে বিকজ সেন্ট্রাল ফোর্সেস আর দেয়ার, অ্যান্ড সেন্ট্রাল ফোর্সেস যারা ছিল তারাও ফর আলটিরিয়ার গেম, আলটিরিয়ার গেইন, আলটিরিয়ার মোটিভ,
ফর দেয়ার পার্সোনাল বেনিফিট, এবং এর মধ্যে একজন ইন্সপেক্টর বলো 3 স্টার 1 ইন্সপেক্টর, হি ইজ অলসো ইনভলভড। একদম, আমি বলছি যে ভাবুন এরপর কোনো একটা ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা যখন কেন্দ্রীয় বাহিনী চাইবে, এই ডিসিপ্লিন ফোর্সে যদি ক্রেডিবিলিটির এই অবস্থা হয়, তাহলে তারা সত্যিকারের অভিযানে গেলেও সাধারণ মানুষ রুখে দাঁড়াবেন। আমি বলছি কোথায় যাচ্ছি আমরা? কিন্তু এখান থেকে আমার পরবর্তী রাজনৈতিক বিষয় আসতেই হবে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। নিঃসন্দেহে আপনারা জানেন গত 3 দিন দিলীপবাবুর একটার পর একটা বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকার, বারবার তাই নিয়ে বিতর্ক হয়েছে, সমালোচনা হয়েছে। আমরা তীব্র ভাষায় একটা অংশের সমালোচনা করেছি, কিন্তু আজকে একটা অপ্রত্যাশিত সমর্থন পেলেন দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে। যদি এই অনুষ্ঠানের প্রোমো আপনারা না দেখেন কল্পনাও করতে পারবেন না। দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির। ভুল শোনেননি, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি প্রথমে এই বিস্ময়কর প্রতিবেদনটা দেখাবো, তারপর এই নিয়ে আলোচনায় আসবো। থাকতে হবে এই বিষয়টা, দেখুন। মঙ্গলবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করেছিলেন হুমায়ুন কবির, আর বুধবার চমকপ্রদভাবে সেই তৃণমূল বিধায়কের সঙ্গে অটুট বন্ধুত্বের বার্তা শোনা গেল প্রাক্তন বিজেপি সভাপতির গলায়। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনো আছে। গত শুক্রবার খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। ঘেউ ঘেউ থেকে কুত্তা, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কোনো শব্দই বাদ দেননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। দিলীপ ঘোষের দাবি, সেদিন যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সবাই তৃণমূলেরই লোক। কিন্তু অবাক করা কাণ্ড হলো, দিলীপ ঘোষের সমালোচনায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব সরব হলেও তাকে সমর্থন করেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেড করবে, আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। তো সবাই সে সাহস দেখায় না। দিলীপ ঘোষ বলছে, দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। দিলীপ ঘোষ তো এক্সিস্টিং এমএলএ ছিল, এমএলএ থেকে এমপি হলো। আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা, অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে। বন্ধুর বার্তায় সাড়া দিয়েছে বন্ধুও। দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই, উনি ওনার মত বলেছেন, ঠিক আছে। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনো আছে। দিলীপ ঘোষের প্রতি হুমায়ুন কবিরের এই সমর্থনকে ভালোভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব, যদিও তা নিয়ে বিশেষ চিন্তাভাবনা নেই হুমায়ুনের। আমাদের যে হুমায়ুনবাবু যে বলেছেন সেটা একান্তভাবে তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের বক্তব্যের কোনো যোগাযোগ নেই। দলের কোনো রকম এই বক্তব্যের প্রতি অনুমোদন নেই। জয়প্রকাশ বাবু সঠিক কথাই বলেছেন, দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাতে সব জিনিস তো অ্যালাউ করে না। আমার প্রশ্ন অন্য জায়গায়, ব্লক সভাপতিরা যদি এত ঔদ্ধত্য দেখায়, তাহলে তাদের যদি জয়প্রকাশ বাবুরা এতটা মদত করে, তাহলে আমার মুখে রিকোপ্লাস্টার লাগাতে পারবে না। দিলীপ ঘোষ মানেই যা মনে তাই মুখে, তাতে দল অস্বস্তিতে পড়ুক কিংবা না পড়ুক। আর হুমায়ুন কবিরও মুখ খোলা মানেই বিতর্ক। দলের ওপরে জাতিসত্তা, কখনো কখনো তো দলের নির্দেশকে থোড়াই কেয়ার। দুজনের মিল থেকেই দুজনের বন্ধুত্ব। প্রদ্যোৎ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এরপরে একটাই কথা বলা যায় যে মেলালেন তিনি মেলালেন। কে মেলালেন? এক এবং অদ্বিতীয় দিলীপ ঘোষ। কাকে মেলালেন? একদিকে হুমায়ুন কবির, আরেকদিকে শুভেন্দু অধিকারী। ভাবুন, যে দুজন রাজ্য রাজনীতির কুশীলব, যাদের একজনের চ্যাংদোলা আরেকজনের ঘুষো নিয়ে এত কথা হচ্ছে, দুজনেই কিন্তু দিলীপ ঘোষের পাশে এসে দাঁড়ালেন এবং দুজনে মোটামুটি এক কথা বলছেন যে সেদিন দিলীপ ঘোষের জায়গায় থাকলে আমিও এক কাজ করতাম। কারা দুজন বলছেন? হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী। পরের প্রতিবেদনে দেখাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য, পাশাপাশি এর ভেতরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তিনি অবশ্য দিলীপবাবুর বক্তব্যের সঙ্গে সহমত নয়। সবগুলো পরপর। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো বুকের উপর দিয়ে। ঘেউ ঘেউ কুত্তার পর এবার দিলীপ ঘোষের মুখে পুতনা আক্রমণ। বিক্ষোভকারীদের এবার পুতনা রাক্ষসীর সঙ্গে তুলনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। টেনে আনলেন রাক্ষসী শূর্পনখাকেও। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম,
বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসিস। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো, তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। পুতনা রাক্ষসী কংসের আদেশে বিষাক্ত দুধ খাইয়ে শিশু কৃষ্ণকে বধ করতে গেছিল, শেষ অবধি কৃষ্ণের হাতে মৃত্যু হয় তার। আর রামায়ণে রাবণের বোন শূর্পণখার নাক কাটার গল্প তো সবারই জানা। এবার বঙ্গ রাজনীতিতে উঠে এলো সেই পুতনা শূর্পণখা প্রসঙ্গ। ওনাকে বলতে ওনারে বদিবে যে কোথায় যে বাড়িছে উনি নিজেও জানেন না। উনি যদি এই নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টুতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। দিলীপ ঘোষের পুতনা আক্রমণের সঙ্গে সহমত নন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। কিন্তু খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ যে ধরনের ভাষা ব্যবহার করেছিলেন তার মধ্যে আপত্তির কিছু দেখছেন না শুভেন্দু অধিকারী। খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্তক্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। সমাজের রুচি তৈরি করবার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা থাকা প্রয়োজন। আমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার মেলায় দা হাতে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। দিলীপ ঘোষের মতন লোক নারীদেরকে অপমান করবেন, শুভেন্দুর মতন লোক মহিলা পুলিশকে চূড়ান্ত অপমান করবেন, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এরা হচ্ছে নারী বিদ্বেষী লোক। বঙ্গ রাজনীতিতে ভগবান থেকে রাক্ষসী, ত্রিশূল থেকে দা, এখন কোনো কিছুরই অভাব নেই। সুজিত মণ্ডল, বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সুমাদা সেই কথাই বলতে হয়, মেলালেন তিনি মেলালেন একেবারে। মানে রাজনীতির যে ভাষ্যটা আর কি, সেই ভাষ্যটায় আমাদের কি যেন হুমায়ুন কবির আর কি, মানে উনি যে হুমকির যে কালচারটা আর কি, সেটা আমাদের দিলীপ দা, মানে এখন তো আবার হাতেও দা আর কি, মানে যেভাবে মানে কথাবার্তা বলছেন, এই কালচারের যে জায়গাটা, এই আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা যদি একেবারে মজার একটা বিষয় থাকতো, যে পুরোটা একটা কমেডি শো হচ্ছে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না। আমরা এই কথাগুলো বলতাম, ভীষণ হাসাহাসি করতাম। মুশকিল হচ্ছে একটা বড় অংশের পশ্চিমবঙ্গের মানুষ সেই রামনবমীর মিছিলেই হোক অথবা ভোটের আগের দিনই হোক, এই কথাগুলিকে কিন্তু একেবারে প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর বুঝে নিচ্ছেন। তার জন্যে এই প্রচণ্ড একটা হিংসা, এবং এই ব্যাপারটাকে যে জ্ঞানপাপীর দৃষ্টিতে বিনির্মাণ করছেন হুমায়ুন কবির, যে ডিকনস্ট্রাকশন করছেন, সত্যি এটা করা উচিত নয়, কিন্তু এটা করতে হবে। এই জায়গাটা খুব গোলমেলে। আর আমাদের যে বাংলা সাহিত্যের নিরিখে বলতে হয় যে যেভাবে আমরা অনেক সময় রাবণকে বা পুতনা রাক্ষসীকে অন্য একটা দৃষ্টিতে দেখি, সেই দেখার গভীরতা রাজনৈতিক নেতাদের থাকতে হবে। কি দায় দিয়েছে, ফলে ওনারা দেখবেন না। আমার কিন্তু মনে হচ্ছে যে এতটা সহজও নয়। হুমায়ুন কিন্তু খুব সিরিয়াস পলিটিশিয়ান। আমি বলছি মানে মানে মাটির রাজনীতি ও বোঝে, গন্ধ বোঝে। ওর সাথে অ্যাকচুয়ালি দ্বন্দ্ব এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দু অধিকারীর সাথে দ্বন্দ্বে দিলীপ ঘোষের যদি পক্ষ নেওয়া যায়, তাহলে আমি দিলীপ এবং শুভেন্দুর মধ্যে একটা বিভাজন তৈরি করতে পারলাম। ডিভাইড অ্যান্ড রুল। আপনি বলছেন যে স্ট্র্যাটেজিতে একসময় কুণাল ঘোষ দিলীপ ঘোষের প্রশংসা দিনের পর দিন উচ্ছ্বসিত প্রশংসা করতো সচেতনভাবে, মানে এটা ডিভাইড অ্যান্ড রুল, মানে দিলীপ ঘোষ এবং শুভেন্দুর মধ্যে বিভাজন তৈরি করো, কনসাসলি করছে। দ্বিতীয় যেটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টেড মনে হচ্ছে যে দিলীপদার অবস্থানটা কি। লাস্ট কয়েকটা দিন যদি আপনি কনস্ট্রাক্ট করেন, তো দিলীপদা 2016-তে ফিরে যেতে চাইছে। যখন দিলীপদাকে প্রথম সভাপতি করা হলো, একটা ম্যাচোম্যান, একটা মানে হিউম্যান ইমেজ, এবং প্রতিদিন কিছু না কিছু একেবারে এমন বক্তব্য জানিয়ে আলোচনা হবে। কারণ দিলীপ একটা মানে দিল্লির একটা অংশ থেকে খবর পাওয়া যাচ্ছে যে দিলীপদারও একটা সম্ভাবনা আছে সভাপতি হওয়ার, রাজ্য সভাপতি হওয়ার। আমি কেয়ার কাছে যাব, তার আগে শুধু একবার একটা তথ্যের জন্য বলবো, সেটা হচ্ছে অনেকের মনে থাকবে যে হুমায়ুন কবির যখন মাঝে একবার বিজেপিতে গেছিলেন, সেটা 2019, আর তখন রাজ্য সভাপতি বিজেপি ছিলেন কিন্তু দিলীপ ঘোষ। কেয়ার
দেখুন, দিলীপ দা যেটা বলেছেন সেটা হচ্ছে একটা জেনেরিক কথা বলেছেন। তার কারণ আমরা দেখেছি এই যে প্যাটার্নটা তৃণমূল তৈরি করেছে, এইটা কিন্তু শুধুমাত্র এই দিলীপ দা সেদিন গেছেন সেটা নয়। আমরা দেখেছি বিভিন্ন সময় ভোটে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে কিভাবে মহিলা দ্বারা পরিবেষ্টিত করে তাদেরকে একটা জায়গায় আটকে রাখা, এটা তৃণমূল একটা শুরু করতে আমি বলছি। তীব্র সমালোচনা করতে পারো, কিন্তু যে শব্দগুলো মহিলাদের সঙ্গে ব্যবহার করেছে সেটা ভারতবর্ষে 49% মহিলা ভোটার রাজনীতির কথা বললে। হ্যাঁ, আমি নিজে একজন নারী, আমি নারী হিসেবে মা দুর্গাকে আমরা পুজো করি, আমরা এখানে মা শারদাকে পুজো করি, আমরা মা সীতার কথা বলি, দ্রৌপদীর কথা বলি, কিন্তু পুতনার পাশে কিন্তু আমি নয়, শুভময় দাও কিন্তু রাক্ষসী কথাটা দিয়েছেন। এরপরে তাহলে কি দেখবো সুমন আমি, যে দুর্যোধন আপনারা হচ্ছেন একটা মিসোজিনিস্ট দল, একটা মিসোজিনিস্ট দল, চূড়ান্ত মিসোজিনিস্ট দল, যারা হচ্ছে আপনাদের রাজ্যে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি রেপ হয়, সবচেয়ে বেশি রেপ হয় আপনার রাজ্যে, সবচেয়ে বেশি রেপ হয় আপনাদের আপনি একজন মহিলা, আপনি মহিলা হয়ে বলছেন, আপনি মহিলা হয়ে একটা মহিলাকে অসম্মান করছেন, মহিলারা খালি ফিমেল কার্ড খেলবে, পুরুষদের তাহলে কোনো অধিকার নেই, মহিলারা সবকিছু। আমি যদি মহিলা হয় আমি এখন বলবো ওর কাছে নন্দিনী দিকে মিস করছি আমি এখানে। কিন্তু আমি বলছি তৃণমূল আর বিজেপির এই ঝগড়ার কোনো মানে নেই। দিলীপ ঘোষ শিখেছে তো মমতা ব্যানার্জির কাছ থেকে। মমতা ব্যানার্জি তার সরকারি কর্মচারী কলিগদের বলেছে 1%-এর বেশি বাড়াতে পারবো না, ঘেউ ঘেউ করবেন না। কি বলেছিলেন? সূর্যকান্ত মিশ্র একটা বিক্ষোভ করছিল সিপিআইএম, সেখানে গিয়ে মিটিং করে বলেছিলেন হাতি চালে বাজার, কুত্তা ভোকে বাজার। তো কে বলেছিল? দিলীপ ঘোষ যা করেছে তা তো এর কাছ থেকে শিখেছে। শুভেন্দু আর হুমায়ুন তো একসাথে একই জায়গায় যাবে, কারণ দুজনেই তো তৎকাল দিলেন না। চালিয়ে যাওয়া আর ক্রমাগত এই ধরনের কথা বলে যাওয়া, যে কথাগুলো বলে যাচ্ছে, এবং দিলীপ ঘোষ আজকে থেকে বলছেন না, বহুবার বলেছে, বহুবার বলছে না, মমতা তুলনামূলক বিশ্লেষণ আমরা রাখা থাকবো। শুভময় মৈত্র অনেক সুন্দর বলতে চাইছে। দিলীপ ঘোষও বিপ চালাতে হয়েছিল, আর মমতা মোদীকে একটা ছোট্ট কথা, মানে আমি কিন্তু সুমনবাবু হরধনু ভাঙিনি, মানে পুতনা রাক্ষসী চরিত্র হিসেবে যেভাবে তাকে পেশ করা হয়েছে, কিন্তু বাংলা ভাষার বিভিন্ন লেখায় এই ধরনের যে চরিত্র, যেখানে একদিকে একটা খলনায়ক বা খলনায়িকার চরিত্র থাকে, অন্যদিকে অনেক সাহিত্যিকের লেখায় তার অন্য ইন্টারপ্রিটেশন উঠে এসেছে। ফলে পুতনা রাক্ষসী কিন্তু অন্য কোনো চরিত্রে হয়তো ঘরের বোন, মা বা মেয়ে হতেই পারেন। হ্যাঁ, রাজ্যসভায় আপনাদের মনে থাকবে রাজ্যসভায় নরেন্দ্র মোদী তখন রেণুকা চৌধুরী হাসছিলেন, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হাসিকে শূর্পণখার হাসির সঙ্গে তুলনা করেছিলেন, সে নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছিল। ইতিহাস সাক্ষী আছে। হ্যাঁ, নারী সম্মানের প্রশ্নে যখন রাত্রি 2টোর সময় কোনো রাজনৈতিক নেতা নারীদেরকে পিঠে বানাতে পার্টি অফিসে দেখা করতে বলেন, তখন বাংলায় নারী সম্মানের হনন হয় না। সম্মান ওকে। যখন দিলীপ ঘোষ বলেছেন শূর্পণখা, পুতনা শব্দের অর্থ হচ্ছে পুত মানে পবিত্র না, যিনি পবিত্র না, অথচ ভগবান কৃষ্ণ কিন্তু এই পুতনার দুধ পান করে তাকে মাতৃপদবাচ্চা করেছিলেন। তো অনেক সেই তুলনায় দিলীপ ঘোষ অনেক ভালোবাসা বলেছেন, অন্তত রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে পাঠাননি। আমি বলছি প্লিজ শব্দ। শাস্ত্রীজি বলেছেন খুব ভালো কথা। আমি কোনো ধর্ম সম্পর্কে বলছি না,
আরএসএস বিজেপি সম্পর্কে পরিষ্কার বলছি, কারণ উনি যখন শাহজাহানকে নিয়ে এসেছেন রাজনৈতিক নেতৃত্ব টেনে নিয়েছেন, খুব স্পষ্ট করে বলছি। শিবু হাজরাও ছিল, সবটা বলুন। বেশ করতে আপনি শাহজাহান বলেছেন, হ্যাঁ, শিবু মানে হাজরা ক্রাইম আপনি তৃণমূল করবেন না, তাই হলো। স্পষ্ট করে বলছি, সাভারকার হিন্দু মহিলাদের সম্পর্কে কি বক্তব্য রেখেছেন আপনি জানেন? এবং 2019-এ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আপনি জানেন, তিনি বলছেন 2019-এ এই চিৎকারের মধ্যে আমি শো চালিয়ে যাব না। আমি পরিষ্কার বলছি যে আমরা ইতিহাস থেকে খুঁজে সব থেকে বিভিন্ন দিকের সব থেকে খারাপ উদাহরণগুলো তুলে আনবো, এ প্রশ্ন আমার থাকবে। সুমনদা, রিফর্ম মানে সামাজিক রিফর্ম আমরা আশা করি ধর্মগুরুদের থেকে পাবো। আপনি আমায় বলুন, রোজিরা রহমানকে যখন ওই বেশ্যার সাথে তুলনা করা হয় আপনারা প্রতিবাদ করেন? আপনাদের ধর্মগুরু একজন বলেছে, আপনি প্রতিবাদ করেছেন? আপনি প্রতিবাদ করেছেন? আমরা তো আমরা তো দেখি না কখনো আপনাদের প্রতিবাদ করতে। আমাকে তো আমরা তো দেখি না যে মহিলাদের যখন নির্যাতন যখন হয়। আমি আবার আমার আগের কথা রিপিট করব, সেটা হচ্ছে প্রতিবাদ থাকুক, সব ক্ষেত্রে সমান প্রতিবাদ থাকুক, এবং প্রতিবাদ থাকুক আদর্শের ওপর ভিত্তি করে। আমরা ইতিহাস খুঁড়ে খারাপ উদাহরণগুলো, এর থেকেও কত খারাপ ছিল, আরও কত খারাপ হয়েছিল অতীতে, সেইটা দেখব না ভবিষ্যতের দিকে তাকিয়ে খারাপ উদাহরণগুলোর থেকে ভালো উদাহরণ, ভালো নিদর্শন রাখবো? সব থেকে বড় প্রশ্ন এটাই। আমার পরের প্রতিবেদন অবশ্যই বারুইপুরে কালকে বিজেপির কর্মসূচি, সবুজ সংকেতটা কিন্তু এলো আবার সেই কলকাতা হাইকোর্ট থেকে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সভার জন্য বিরোধীদের যা পুরনো বক্তব্য, বহুদিনের দীর্ঘ বক্তব্য, সেটা হচ্ছে অনুমতি নিতে হাইকোর্টের দরজা কড়া নাড়তে হচ্ছে। কেন এই জিনিস হবে, এ প্রশ্ন রইল আমাদের। তমলুক, হলদিয়ার পর এবার বারুইপুর। ফের একবার মিছিলের অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বিজেপিকে। শেষ অবধি বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে বারুইপুরের ঘটনায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উদ্দেশ্যে বললেন, অভিযোগ আছে, কিছু করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না। 19 মার্চ বারুইপুরে বিজেপির কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। তোদের ভয় করব, এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে। এই ঘটনার জল গড়ায় আদালতে। একটি মামলা হয় 27 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বারুইপুর এসপি অফিস অভিযানের অনুমতি চেয়ে। আরেকটি মামলা হয় বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে। সেই মামলায় এদিন বিজেপির তরফে আইনজীবী সওয়াল করেন, 19 মার্চের কর্মসূচিতে বিজেপির শিলিগুড়ির বিধায়ক ও বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন, গাড়িতে হামলা করা হয়েছে। পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন, বিজেপির আইনজীবী পুলিশকে ইমেল করেছিলেন, পুলিশের তরফ থেকে পাল্টা ইমেল করে তথ্য চাওয়া হয়, কিন্তু তার আর কোনো উত্তর পাওয়া যায়নি। তখনই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, অভিযোগ আছে, কিছু করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না। বিবাদের কিছু নেই, যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে পুলিশকে পদক্ষেপ করতেই হবে। রাজ্য সরকারের তরফে আইনজীবী সওয়াল করেন, প্রায় 450 জন পুলিশ ছিলেন, উচ্চপদস্থ কর্তারা ছিলেন। আমরা সমস্ত ফুটেজ খতিয়ে দেখেছি, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সঙ্গে বিরোধী দলনেতার ছোঁয়া পর্যন্ত লাগেনি, গাড়ির কোনো ক্ষতি হয়েছে বলে আমরা দেখিনি। তখন বিজেপির তরফে আইনজীবী বলেন, 450 জন পুলিশ থাকতে বিরোধী নেতা আক্রান্ত হন কি করে? অন্যদিকে 27 মার্চ বারুইপুরে এসপি অফিসের অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। এই মামলায় এদিন বিজেপির আইনজীবী সওয়াল করে বলেন, রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে। রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে 450 জন পুলিশ কর্মী মোতায়েন ছিলেন, তাহলে অনুমতি দিতে অসুবিধে কোথায়? আমাদের শেষ কর্মসূচিতে আমরাই আক্রান্ত হয়েছি, আমাদের গাড়ির ওপর হামলা হয়েছে। তখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, আগেরবার গন্ডগোল কেন হয়েছিল? তখন বিজেপির তরফে আইনজীবী জানান, পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে আমরা আক্রান্ত হয়েছি। যেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হন সেখানে লজ্জায় পুলিশের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। আগামীকাল বারুইপুরে দেখা হবে 78তম হাইকোর্টের অর্ডারে। জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা, আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে।
সাধারণ জীবন, সেই জীবনটাকে ব্যতিব্যস্ত করা, নষ্ট করা, হিংসা তৈরি করা, এইটাতে শুভেন্দু অধিকারী খুব মাহির, ওস্তাদ। তো পুলিশ সেই জন্য বাধা দেয়। উনি যান কোর্টে, আর কোর্ট থেকে তখন তাকে স্ট্রিকচার দিয়ে অনুমতিটা দেওয়া হয়, এই কাজ করা যাবে না, তারপরে আপনি মিছিল করুন। সুতরাং ঠিকই আছে, এর ভবিষ্যতেও তাই হবে। বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আগুন নিভেছে, কিন্তু পোড়া নোটের গন্ধের গায়ে জড়িয়ে থাকা আসল প্রশ্নগুলোর একটারও কোনো উত্তর নেই। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে বান্ডিল বান্ডিল পোড়া নোট উদ্ধারের ঘটনায় কেন এখনও এফআইআর দায়ের করল না দিল্লি পুলিশ? টাকা কার? কে রাখলো? বিচারপতির সঙ্গে এর কী সম্পর্ক? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখনও অধরা। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এক আইনজীবী বলেন, এফআইআর দায়ের আর তথ্য সামনে আনার ক্ষেত্রে যে বিলম্ব করা হচ্ছে তা আদতে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টার দিকে ইঙ্গিত করছে। কিন্তু আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। আইনজীবীকে নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি না দিতে। একটা আগুন, তাতেই দেশজুড়ে তৈরি হলো একটা জ্বলন্ত বিতর্ক। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলো থেকে বেরোলো বান্ডিল বান্ডিল পোড়া নোট, থরে থরে পুড়ে কালো হয়ে যাওয়া টাকা। আগুন নিভেছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকেই গেছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর আউট হাউস থেকে যে পোড়া নোট পাওয়া গেল, তা কার টাকা? বিচারপতির বাংলো থেকে কিভাবে পাওয়া গেল? কেন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ পোড়া টাকার ঘটনায় এখনো কোনো এফআইআর দায়ের করলো না? ঘাট ধরে বার করে দেওয়া উচিত। কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে না? বেআইনি কাজ করবে বিচারক, বিচার ব্যবস্থার কোনো মর্যাদা থাকে? আমি আশা করি দেশের বিচার ব্যবস্থা তার যথাযথ উদ্যোগ নেবে, যাতে মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সম্পর্কে ভরসায় অসুবিধা না হয়। এই ঘটনায় সুপ্রিম কোর্ট যাতে দিল্লি পুলিশকে অবিলম্বে অভিযোগ দায়েরের নির্দেশ দেয়, সেই মর্মে সর্বোচ্চ আদালতে আবেদন জানানো হয়েছে। বুধবার আবেদনকারী আইনজীবী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, এফআইআর দায়ের এবং তথ্য সামনে আনার ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে তা বিষয়টি ধামাচাপার চেষ্টার দিকেই ইঙ্গিত করছে। পাশাপাশি আবেদনকারীর তরফে প্রশ্ন তোলা হয়, কাউকে গ্রেফতার করা হলো না কেন? টাকা বাজেয়াপ্ত করা হলো না কেন? উদ্ধারের বিষয়টি নথিবদ্ধ করা হলো না কেন? ফৌজদারি বিধি কার্যকর করা হলো না কেন? একগুচ্ছ প্রশ্ন তুলে এই আবেদনের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে শুনানির জন্য মৌখিক আবেদন জানান তারা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ অবশ্য সেই আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি আবেদনকারীদের প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নিষেধ করেন বিচারপতিরা। বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, তারা তদন্ত করুক, রিপোর্ট আসতে দিন, তারপরে সরকার যা করার করবে। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি, কিন্তু যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তিনি যদি দোষী হন, তাহলে সেটাও ভারতবর্ষের মানুষ দেখবে। ভগবানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। বিচারপতি তো ভগবান, একেবারে পবিত্রতা ভেঙে চুরমার হয়ে গেল। বিচার ব্যবস্থা অন্তত ভারতবর্ষে একদিন বন্ধ থাক। এই বিচারপতি একদিনের জন্য বয়কট করুন সমস্ত এজলাসকে, তাতেও অন্তত পাপের একটা জায়গা থেকে বেরোনো যাবে। বিচারপতির বাড়িতে জ্বলন্ত নোট উদ্ধারের ঘটনার আজ পৌঁছেছে সংসদ অবধি। সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের সঙ্গে কথা বলেছেন রাজ্যসভার নেতা ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, নদী নালা ঠিকই আছে, সেদিন যেমনটি ছিল, মাঝে থেকে আমি বদলে গেছি। এখন রাজনীতিবিদরাও তেমনই হন। কখন কে কোথা থেকে রাস্তা বদল করে নেবেন ধরতেই পারবেন না। সাম্প্রতিকতম উদাহরণটি হলেন হলদিয়ার তাপসী মণ্ডল, যার রাজনৈতিক কেরিয়ারের ফেরি বামেদের ঘাট থেকে যাত্রা শুরু করে তারপর বিজেপির বন্দর ছুঁয়ে এবার তৃণমূলের জেটিতে এসে ভিড়েছে। এখন রাজনীতির নদীর জল চিরকালই ঘোলা, নিচে কিছুই দেখা যায় না। আমরা শুধু অ্যানিমেশনে রসিকতা করি বলে আবার জল ঘোলা করার কেস দেবেন না প্লিজ। দেখ, কেস দেবেন না প্লিজ। এই যে এদিকে। হ্যাঁ,
যাক জঞ্জাল ভাগা হয়ে গেছে কিস দেবেন না প্লিজ